তোকে ছুঁয়েছি আধারে। ভূমিকা তালুকদার। পর্ব 36 থেকে 40। ফ্রান্সের দক্ষিণের কোতো দাজুর অঞ্চলের রাত শীতের মাঝেও একদম উত্তেজনাময় গরম পরিবেশ। চারপাশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে ইঞ্জিনের গর্জন আর মানুষের উল্লাসের মিশ্র গন্ধ। জায়ান লাল রঙের রেসিং কার 07-এর পাশে দাঁড়িয়ে হাতের কালো গ্লাভসগুলো ফিটিং করে হেলমেট পরে নেয়। গাড়িতে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গাড়ি স্টার্ট লাইনে নিয়ে যায়। সেখানে রেস ট্র্যাকের একপাশে সারি সারি রঙিন গাড়ি দাঁড়িয়ে লাল, কালো, নীল, রূপালী, প্রত্যেকটার গায়ে স্পন্সর কোম্পানির লোগো ঝলমল করছে। রেসাররা হেলমেট পরে গাড়িতে উঠছে, চোখে গাঢ় সানগ্লাস, মুখে অদ্ভুত এক দৃঢ়তা। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে যায়। 5, 4, 3, 2, 1, গো। আর সঙ্গে সঙ্গেই BROOMMM একসাথে 12টা রেসিং কার ছুটে চলে বজ্রের মতো। রাস্তা থেকে স্নো উড়ে আকাশে মিশে যায়। স্টেজের দর্শকরা উঠে দাঁড়ালো, কেউ পতাকা নাচছে, কেউ চিৎকার করছে, কেউ ফোনে ভিডিও করছে। জায়ানের ঘামে ভেজা মুখ, কপালে টান, চোখ একদম স্থির সামনের দিকে। মুহূর্তেই চোখের পলকে সব রেসিং কার গ্রাউন্ড সীমানা ত্যাগ করে, তবে আকাশে ড্রোন, হেলিকপ্টার দিয়ে পুরো রেস ক্যাপচার করার কারণে স্টেজের বড় পর্দায় পুরো রেস দর্শকরা দেখতে পাচ্ছে। পুরো 200 মাইল রাস্তা, প্রায় কয়েক ঘন্টা সময় তো লাগবেই শেষ হতে। রাস্তার বাঁকে জুম ইন করে দেখায়, একটি কালো গাড়ি অন্যটিকে পাশ কাটিয়ে সামনে চলে যাচ্ছে, টায়ারের ঘর্ষণে স্পার্ক উঠছে। জায়ানের গাড়ি চোখের আড়াল হতেই লিয়ানার মুখটা কেমন ফ্যাকাসে বর্ণ ধারণ করে আছে। ভালো লাগলেও পুরোপুরি যেন খুশি হতে পারল না মেয়েটা। কারণ এসব রেস সে আরও আগেও ফোনে, টিভিতে দেখেছে। এসবে প্রাণ সংশয় থাকে, কখন কোন দিক থেকে দুর্ঘটনা এসে পড়ে বলা যায় না। এসবে লাইফ গ্যারান্টি মতো থাকে না। বড় স্ক্রিনের দিকে তাকাতেও পারছে না। ভয় হচ্ছে খুব। লিয়ানার বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠতেই হাতে থাকা কফির কাপটা জামার উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গেই লিয়ানা আহ শব্দ করে উঠে দাঁড়িয়ে পড়ে। কফিটা হালকা গরম থাকার ফলে ছিটকিয়ে আসা কফি হাতে লেগে ডান হাতটা লাল হয়ে যায়। অসহ্য যন্ত্রণায় কুকড়ে উঠে মেয়েটা। পাশে থাকা নাদিয়া বসা থেকে উঠেই লিয়ানার হাত আলতো করে ধরে ফু দিতে দিতে বলে উঠে, ও মাই গড, ওয়েট, তোমার তো আইস কিউব দরকার। ওহো গড, কিভাবে পড়লো? তেমন কিছু হয়নি আপু, ঠিক হয়ে যাবে। লিয়ানার জামাটাও কফির দাগে নষ্ট হয়ে গিয়েছে। কিছু হয়নি বললেও চোখ মুখে ব্যথার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাঁপতে থাকা হাতে জামার দাগ মুছতে থাকে। কিছু হয়নি আবার কি? দেখি আমার সাথে এসো তো। নাদিয়া দুহাতে লিয়ানাকে ধরে ভিতরে নিয়ে যেতে থাকে। ইতিমধ্যে মার্কো গিয়েই মেডিকেল কমান্ড সেন্টার এই কথা বলে রেখেছে। যেহেতু আন্তর্জাতিক কার রেসিং চ্যাম্পিয়নশিপের সময় এমার্জেন্সি মেডিকেল সাপোর্ট থাকে, যেন কোনো রেসার আহত হলে ইমার্জেন্সি সাপোর্ট দিতে পারে। তাই সেখানে থেকেই একজন ফিমেল ডক্টরকে মার্কো নিয়ে আসে লিয়ানার চেকড আপের জন্য। নাদিয়া মার্কো আপাতত কোনো রিস্ক নিতে চায় না, আঘাত ছোট হোক বা বড়। জায়ান এসে যদি দেখে তার বউয়ের হাতের এমন করুণ দশা দেখে তাদের 12টা বাজিয়ে দিবে। ন্যান্সি নামক একজন ফিমেল ডক্টর লিয়ানার হাতে ঠান্ডা একটা মেডিসিন লাগাতে থাকে। মেডিসিন প্রয়োগের ফলে লিয়ানার হাতটা কেমন অবশ হয়ে আসছে। লিয়ানার ডক্টরের দিকে দৃষ্টি ফেলতেই তিনি মৃদু হেসে বলেন, রিল্যাক্স, হাইপার হওয়ার কোনো কারণ নেই। কফিটা তেমন গরম ছিল না। আমি মেডিসিন লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আরাম ফিল হবে। লিয়ানা কিছু না বলে শুধু ডক্টর ন্যান্সির দিকে তাকিয়ে থাকে। লিয়ানা মনে মনে ভাবতে থাকে, ডক্টর মহিলাটা বেশ সুন্দর। লিয়ানার গায়ের রং একটু বেশি ফর্সা হওয়ার ফলে কলেজে অনেকেই তাকে ধবল রোগী বলতো, খেপাতো, মজাও করত। কিন্তু এরা তো তার থেকেও বেশি সাদা, এদেরকে কি বলা উচিত তাহলে? লিয়ানাকে আনমনস্ক হয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ডক্টর ন্যান্সি হাসকি সুরে বলে ওঠে, মিস লিয়ানা, আর ইউ পাকিস্তানি গার্ল? লিয়ানা ডক্টরের এমন কথায় ভেবলার মতো তাকিয়ে কিছু বলার আগেই নাদিয়া হেসে বলে, নো ডক্টর, সি ইজ এ বাংলাদেশি গার্ল। রিয়েলি? মার্কো কপালে আঙুল ঠেকিয়ে ডক্টরের পাশে দাঁড়ায়। অ্যাকচুয়ালি মিস ন্যান্সি, হার নেম ইজ লিয়ানা খান, ওয়াইফ অফ গ্রেট জায়ান খান। ডক্টর ন্যান্সি কিছুটা না পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন, তবে আর তেমন কিছু বললেন না। তিনি লিয়ানাকে স্কুলগার্লও ভেবেছিলেন, তার উপরে আবার জায়ান খানের ওয়াইফ, ব্যাপারটা বড় অদ্ভুত ঠেকল তার কাছে। মার্কো আর ডক্টর ন্যান্সিকে এভাবে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে নাদিয়ার কেন যেন ব্যাপারটা তেমন হজম করতে কষ্ট হলো। নাদিয়া একটু জোরেই লিয়ানাকে বলে ওঠে, চলো লিয়ানা, তোমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা চেঞ্জ করব মানে? দেখো বোকা মেয়ে, তোমার জামাটা তো একদমই নষ্ট হয়ে গিয়েছে। নাদিয়া লিয়ানাকে উত্তরের পাশের একটা গ্লাস আলোয়ালা চেঞ্জিং রুমে নিয়ে আসে। তারপর লিয়ানাকে সেখানে ঢুকে পড়ে। হাতে একটা স্লিভলেস টপ আর প্যান্ট নাদিয়া দিয়েছে তাকে। তবে একটু দ্বিধায় পড়ে গেলেও আর কোনো উপায়ন্তর না পেয়ে জামা পাল্টিয়ে নেয়, সেগুলোই পরে ফেলে লিয়ানা। বাহিরে যেহেতু প্রচণ্ড শীত, তাই ওভারকোটটা গায়ে জড়িয়ে নেয়। প্রায় 3 ঘন্টার সময় পার হয়ে গিয়েছে। কুকুকে কুয়াশা কত দাজুর প্রাচীর ঘিরে রেখেছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে দুটো কণ্ঠশূন্য হেডলাইট কুয়াশার ভিতর খুঁজকে উঠল। কুয়াশা ছেঁড়া আলোগুলো ধীরে ধীরে একটানা দাগ হয়ে সামনে এলো।
একটি গাঢ় কালো গাড়ি জাস্টিসের মতো কাটি কেটে রাস্তায় এসে থামল, ইঞ্জিনের ঘুমনো গর্জন বাতাসে খোঁচা দিল। গাড়ির দরজা খুলে নেমে এলেন রেহমান পাশা। তার পরনে কালো লেদার জ্যাকেট, চোখে সেই একটি স্থির ভাব, তীক্ষ্ণ দৃষ্টি। সে এক পা এগোতেই কুয়াশার কণাগুলো তার চারপাশে ভাসতে লাগল। নাদিয়া উপরে ভিআইপি স্টেজ থেকে রেহমান পাশাকে লক্ষ্য করলেন। ভুরু কুঁচকে নাদিয়া অচেতন ভাবে মুখে প্রশ্ন আটকে রাখল, ইনি এখানে কি করছেন? রেহমান পাশা গাড়ি থেকে নেমে সোজা নাদিয়াদের কাছে আসতে থাকে। উপরে উঠেই তিনি এবার নাদিয়ার সাথে কোনো কথা না বলে উল্টো লিয়ানার দিকে হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিসেস খান। লিয়ানা কিছুই বুঝতে পারে না কে এই লোক, তাকেই বা চিনে কি করে, আবার এসেই হ্যান্ডশেক করতে চাইছে। আশ্চর্য। তারপরও লিয়ানা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে চিনলেন কি করে? নাদিয়া বলতেই যাবে রেহমান পাশা নাদিয়ার দিকে কিছুটা ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, উহু, আমাকে আগে একটু মিস্টার জায়ানের ওয়াইফের সাথে কথা বলতে দাও। কল দিলে যেহেতু ধরি না, এখানেও চুপ থাকো। লিয়ানা একবার ইন্সপেক্টর পাশার দিকে তাকায়, আরেকবার নাদিয়ার দিকে। এখানে হচ্ছেটা কি? রেহমান পাশা গিয়ে পাশের সিটে বসে পড়েন। বুক পকেট থেকে পুলিশ আইডি কার্ডটা বের করে লিয়ানার সামনে ধরে, আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালো করে চিনতে পেরেছি মিসেস লিয়ানা। অ্যাকচুয়ালি আপনাকে কে না চিনে, শুধু দেখা যায় নাই আর কি। যাই হোক, জুটিটা একদমই পারফেক্ট, একেবারেই মুদ্রার এপিঠ ওপিঠ। আশা করছি একটু সচেতন হবেন। এত ইনোসেন্ট ভাব নিয়ে ঘুরলে হবে? দুনিয়াদারি ভালোভাবে বুঝতে হবে। লিয়ানা শুধু বুঝতে পারল এই লোক হতবা এখানকার কোনো বড় মাপের ইন্সপেক্টর। তবে ইনি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলছে? অদ্ভুত তো। লিয়ানা ভ্রু কুচকিয়ে তাকালো পাশার দিকে। আপনি কেন আমাকে এসব বলছেন? আমার সাথে আপনার কি কাজ? আমার হাজবেন্ড রেসিং শেষ করে এলে ওনার সাথেই যা বলার বলিয়েন। দয়া করে এখন এখান থেকে যান। নো মিস, আপনার সাথেই আমার কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। দেখুন, অ্যাম অর্ডিনারি, সাধারণ গার্লস, প্লিজ লিভ। আরে, কথা শেষ করার আগেই নাদিয়া বিরক্ত হয়ে রেহমান পাশার হাত ধরে দূরে সাইডে নিয়ে যায়। জাস্ট শাট আপ বিচ। আপনি এখানে কোনো হুয়াই আমাকে মিস করছিলেন নাকি? মিস মাই ফুট। রেহমান পাশা নাদিয়ার কোমর জড়িয়ে ধরে ফেলে। তীক্ষ্ণ দৃষ্টি কিছুটা শীতল করে নাদিয়ার সামনের বেবি হেয়ারগুলো আলতো হাতে সরিয়ে দেয়। নাদিয়া প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হয় না। রেহমান পাশার 6 ফিট 2 ইঞ্চি বলিষ্ঠবান শরীরের কাছে নাদিয়া তুচ্ছ। নাদিয়ার উপর একটু ঝুঁকে অধরে আঙুল বুলিয়ে দেয়। হালকা ঠোঁট কামড়ি বলে ওঠে, আমাকে দেখলে কি শরীরের কারেন্ট বেশি বেড়ে যায় নাকি তোমার? অতিরিক্ত রাগ কিন্তু ভালোবাসার লক্ষণ, তবে কি আমি ধরে নিব? নাদিয়ার রাগে গোজগোজ করতে করতে মুখ ফেরালো। আপনি একবার আমাকে ছেড়েই দেখুন না, আপনাকে মেরে দরকার পড়লে জেলের ভাত খাবো। আসহল। রেহমান পাশা নাদিয়াকে ছেড়ে দেয়, সাথে সাথে নিজের গাল পেতে দেয়। গালে আঙুল রেখে হেসে বলে, নাও কাম অন কিল মি, আই অ্যাম রেডি। নাদিয়া এবার করে বসে এক কাণ্ডু রাগের বসে রেহমান পাশার মেইন পয়েন্টেই হাঁটু গেড়ে দেয়। রেহমান পাশা ব্যথায় সেখানেই মর্মাহত হয়ে পড়ে। সো স্যাড রোমিও বলেই নাদিয়া মুচকি হেসে স্টেজে চলে আসে। এদিকে রেস প্রায় শেষের পথে। নাদিয়া এসে দেখে লিয়ানা চোখ মুখ বন্ধ করে হাত দিয়ে প্রে করছে। নাদিয়ার আর বুঝতে বাকি রইল না লিয়ানা জায়ান এর জন্যই প্রে করছে। 4টা গাড়ি গ্রাউন্ডে এর দিকে এগিয়ে আসছে, লাল গাড়িটা সবার সামনে। শেষ বা ঘুরে লাল কারটা গন্তব্যের দিকে ছুটে আসে। স্টেজের মানুষের চিৎকার, পতাকার নড়াচড়া, ক্যামেরার ফ্ল্যাশে ভরে যায় চারপাশ। আর তারপরে একটা মুহূর্তের নিস্তব্ধতা। তারপর একজন ফরাসি মহিলার কণ্ঠ ভেসে আসে মাইক্রোফোনে, উইনার কার্নো 7 ফ্রম ফ্রান্স। পুরো গ্রাউন্ডে যেন বজ্রপাতের মতো করতালি ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরা সেই রেস্ট্র্যাকের ওপর রেখে যায় এক জ্বলন্ত তুষারে ঘেরা রাতের স্মৃতি। লিয়ানা চিনে ফেলে এটা আর কারোর গাড়ি না, বরং তার জায়ানের রেসিং কারটাই। হ্যাঁ, এটাই। আবেগে আপ্লুত হয়ে মেয়েটা কেঁদেই দেয়। এক মুহূর্ত দেরি না করে সোজা স্টেজ থেকে নেমে জায়ানের দিকে ছুটতে থাকে। জায়ান রেসিং কার থেকে নেমে হেলমেট খুলতেই পাখির ঝাঁকের মতো প্রেসের লোকজন তাকে ঘিরে ফেলে। জায়ান চুলগুলো ব্রেক ব্রাশ করে বেপরোয়াভাবে দাঁড়িয়ে থাকে। লাইটের ফ্ল্যাশের কারণে চোখ খুলতে পারছে না ঠিক মতো। ঠিক তখনই শরীরের সাথে কারোর স্পর্শ লাগতেই দেখে লিয়ানা এসে সোজা জায়ানের কোলে উঠে পড়েছে। প্রেসের সবাইকে ঠেলে ঠুলে লিয়ানা জায়ানের গলা জড়িয়ে ধরতেই জায়ান লিয়ানাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়। পুরো স্টেজের সবাই অবাক দৃষ্টিতে সে দৃশ্য দেখতে থাকে। জায়ান লিয়ানাকে কোল থেকে নামিয়ে কপালে একটা চুমু খেয়ে নেয়। লিয়ানায় লজ্জায় জায়ানের বুকে খুশি মারে। কি করছেন? সবাই দেখছে। পাবলিক প্লেসে অন্তত নিজেকে সংযত করুন। আই ডোন্ট কেয়ার ইউর ফাকিং পাবলিক। তাদেরকে চারদিক থেকে প্রেস ফিরে রেখেছে। সবাই জায়ানের সাথে কথা বলতে চায়। জার্নালিস্টদের ভিড় লেগে আছে। জায়ান লিয়ানার কোমরে হাত রেখে তাকে রেসিং কারের মধ্যে বসিয়ে দেয়। কপালে আরেকটা চুমু খেয়ে মৃদু হাসে। প্রেসের লোকদের কাছে ইন্টারভিউ দিয়ে লিয়ানাকে নিয়ে একটু রাইড দিবে সেই ভেবেই গাড়িতে উঠায় জায়ান। এখানেই বসে থাক, ডোন্ট মুভ, কোথাও যাবি না। লিয়ানা আর কিছু বলে না। রেসিং কারে উঠে অনেক প্রাউড ফিল হচ্ছে লিয়ানার। উফ, ভাবা যায় তার হাজবেন্ড কিনা ওয়ার্ল্ড কার রেসিং চ্যাম্পিয়ন।
লিয়ানার গাড়ির সিটে থাকা জায়ানের হেলমেটটা পরে নেয়। এবার নিজেকে নিজের কাছের লেডি রেসার লাগছে। লিয়ানার গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে জায়ানের জন্য অপেক্ষা করতে থাকে। বাহিরে এত মানুষ সে বের হলে নিশ্চয়ই তাকেও বিভিন্ন প্রশ্ন করা হবে। না বাবা, মিডিয়ার সামনে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু বলে ফেলে পরে জায়ানের কাছ থেকে বোকা খেতে হবে। জায়ানের সামনে এত এত জার্নালিস্ট, তার মধ্যে থেকে একজন ফিমেল জার্নালিস্ট জিজ্ঞেস করেন, ইউ আর ভেরি ট্যালেন্টেড পারসন মিস্টার জায়ান খান। এভাবে এতগুলো দেশের চ্যাম্পিয়ন রেসারদের মাঝে উইনার হওয়ার কি কোনো সিক্রেট বা হিডেন কিছু আছে? আমরা জানতে চাই প্লিজ। জায়ান শুধু বাঁকা হাসল। ইটস নট সিক্রেট। আমি কখনো ব্রেকের উপর পাই রাখি না, কারণ আমার কোনো মৃত্যুর ভয় নেই। দ্যাটস হু আই। পাশে মার্কো দাঁড়ানো দুজন মিলে জার্নালিস্টদের একের পর এক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিল। প্রায় বেশ কিছুক্ষণ এর মধ্যেই হঠাৎ একটা বিকট শব্দে মাটি কেঁপে ওঠে। বুম। একটা বিরাট বড় বিস্ফোরণ। একটা রেসিং কার ব্লাস্ট হয়ে তাতে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের ধোঁয়া চারপাশে মেঘের মতো ছড়িয়ে পড়ে। আশেপাশের সকলে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। আগুনের কমলা শিখা আকাশ ছুঁয়ে উঠল, বাতাসে ছিটকে গেল গাড়ির অংশবিশেষ। ধোঁয়ার কালো মেঘে থেকে গেল পুরো ট্র্যাক। জার্নালিস্টদের চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে। ব্লাস্ট ব্লাস্ট, কল দ্য ফায়ার সার্ভিস ইমিডিয়েটলি। কারণ 07 ব্লাস্ট হয়ে গিয়েছে। কথাটা কানে আসতেই জায়ানের পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেল। তীব্র ধোঁয়ায় হাত দিয়ে সরিয়ে দেখে তারই গাড়ি আগুনের লেলিহানে ধাউ ধাউ করছে। আশেপাশের এত শব্দের মাঝে শুধু একটা শব্দই কানে বাজল, লিয়ান। কিছু না ভেবেই জায়ান এক দৌড়ে গাড়ির দিকে ছুটে জায়ানোর পিছন পিছন মার্কো দৌড় দেয়। জায়ান দৌড়টা হচ্ছিল না, পায়ের সাথে যেন মাটিটা লেগে গেছে। জায়ানের পুরো শরীর বুকটা কাঁপছে, প্রতিটি নিঃশ্বাস একটা ছিঁড়ে যাওয়ার চেষ্টা। সকলেই অবাক, জায়ান কেন আগুনে লিপ্ত গাড়ির দিকে ছুটে চলছে। জায়ান পাগলামির সীমা অতিক্রম করে গাড়ির দিকে যাওয়ার আগেই মার্কো এসে জায়ানের কোমর শক্ত হাতে জড়িয়ে ধরে। কি করছিস জায়ান? পাগল হয়ে গেছিস? ডেমিট, মরে যাবি ভাই। ঠিক তখনই জায়ান গলা ফাটিয়ে চিৎকারে করে ওঠে, লিননন লিননন। আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ জায়ানের এমন ভয়ানক আর্তনাদে সাক্ষী হয়ে রইল। 3-4 জন এসে ধরেও জায়ানকে আটকে রাখতে পারছে না। যাকে এক নামে পাষাণ হৃদয়ের পুরুষ বলে জানে, যার কঠোরতার কাছে হার মানতে বাধ্য সকলে, যার ভয়ে যার চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে কাঁপতে থাকে মানুষ, যার চোখে আজ পর্যন্ত কেউ কোমল দৃষ্টি দেখেনি, যার সামনে মানুষ মরে পড়ে থাকলেও ফিরেও তাকায় না, এমন পাষাণ পুরুষের চোখে অশ্রু আজ সকলের কাছে বেমানান মনে হচ্ছে। ইনিও যে কারুর জন্য চোখের জল ফেলতে পারে তা অকল্পনীয়। জায়ানের করা প্রত্যেকটা আর্তনাদে পায়ের নিচে মাটি কেঁপে উঠছে। গলার শিরাগুলো কেমন রক্ত জমাট বেঁধে লাল হয়ে ফুটে উঠেছে। জোরে চিৎকার করে কেঁদে ওঠে, আমার বউ। জায়ান ছটফট করে মার্কোর কাছ থেকে হাত সরাতে চায়, কিন্তু মার্কো আরো শক্ত করে চেপে ধরে। জায়ান হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে উচ্চশব্দে চিৎকারে করে উঠে, গলায় যেন শ্বাস আটকে আটকে আসছে। মার্কো, ছাড় আমায়, ওই গাড়িতে আমার বউ আছে। খোদারে, আমার বউরে মারিস না। আমার শরীর জয়লা যাইতেছে। ওহ খোদা, আমি মইরা যামু। আমার দম বন্ধ হইয়া যাইতেছে। বাক্যে শেষ করার আগেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জায়ান। নাক বেয়ে 2 ফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়ে। বাক্যে শেষ করার আগেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জায়ান। নাক বেয়ে 2 ফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়তেই চারদিক থেকে ছুটে এলো মানুষজন। মার্কো ততক্ষণাৎ হাঁটু গেড়ে বসে জায়ানকে নিজের বুকে তুলে ধরল। জায়ানের নাক বেয়ে অনবরত শীতল রক্ত বেরোচ্ছে, মুহূর্তেই যেন হাত পা ঠান্ডা হয়ে জমে গিয়েছে। জায়ানের হাতের তালু খসতে খসতে মার্কো চিৎকার করে উঠল, কল দ্য অ্যাম্বুলেন্স রাইট নাও। মার্কোর শুকনো ঢুক গিলে নেয়। মার্কোর পুরো শরীর ঘেমে উঠেছে, লম্বা লম্বা ঘাড় ছুঁই চুল বেয়ে ঘাম ঝরে পড়ছে। এক নাগারে জায়ানকে ডেকে চলেছে। কাপা কাপা হাতে জায়ানের গাল স্পর্শ করে। জায়ান, প্লিজ ওপেন ইউর আইস। ওপেন ইউর আইস ড্যামোইট। স্টেজের ওপর থেকে রেহমান পাশা ছুটে এলেন। ফোন বের করে হাতের নম্বর ডায়াল করছেন। দ্রুত এসো, ফাস্ট, ইমিডিয়েটলি। কিছুক্ষণের মধ্যেই ইমার্জেন্সি মেডিকেল টিম এসে পৌঁছায়। পরিস্থিতি এখন গাড়ি ব্লাস্ট থেকে সরে জায়ানের দিকে, অন্যদিকে ফায়ার সার্ভিস টিম এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পুরো গাড়ি পুড়ে চুপসে গিয়েছে, গাড়ির ভিতরে কেউ থাকলেও বা তার অস্তিত্ব পাওয়া যাবে বলে মনে হয় না। মাংস গলে শুধু পোড়া হাড়গুলো হয়তো বা অবশিষ্ট থাকবে। অন্যদিকে পাখির ঝাঁকের মতো মেডিকেল টিম এসে হাজির। স্ট্রেচারে জায়ানকে তোলা হচ্ছে। পাশে দাঁড়িয়ে জায়ানের হাত শক্ত করে ধরে অ্যাম্বুলেন্স এর দিকে ছুটছে মার্কো, চোখের। ঠিক তখনই পিছন দিক থেকে ভেসে এলো এক নারীকণ্ঠ ছিন্ন, কাঁপা, বুক ফাটানো একটা চিৎকার, প্রায় দৌড়ে এদিকেই ছুটে আসছে। আর কেউ নালিয়া নাই। দূর থেকে শুধু দেখতে পাচ্ছে স্ট্রেচারে করে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে। এত লোকজনপুর ভিড়ে ঠিক মতো দেখা যাচ্ছে না। তবে স্ট্রেচার থেকে ঝুলে থাকা হাতটার দিকে দৃষ্টি পড়তেই বুঝতে আর বাকি থাকল না এটা তার জায়ানি। হাতে চকচক করা সিলভার কালারের ব্রেসলেট। লিয়ানা কি করেই বা না চিনবে। মার্কো আর রেহমান পাশা সকলে মিলে জায়ানকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে গাড়ি স্টার্ট করে হসপিটালের দিকে রওনা হয়। পিছন থেকে খরগোশের ন্যায় লাফিয়েও এসেও যেন আর একটিবারের জন্যেও জায়ানের দেখা মিলল না লিয়ানার।
পেছনে নাদিয়া। দুজনের মুখে আতঙ্কের ছায়া। লিয়ানার নিঃশ্বাস যেন থেমে থেমে আসছে, সিল্কি চুল উঠে হাওয়ায়। অর্ধ ঘন্টা আগের সময়। লিয়ানা তখন গাড়ির ভেতর বসে আছে, ঠোঁটে মৃদু হাসি। ইঞ্জিনের শব্দ, বাতাসে পেট্রোল আর ধোয়ার গন্ধ। একবার ভাবলো বের হবে, আবার ভয় হলো। শুধু শুধু লোকটাকে রাগিয়ে লাভ নেই। রেগে মেগে আবার না খ্যাপা সারের মতো সিং দিয়ে তাকে গুঁতো না মেরে দেয়। লিয়ানা ভেঞ্চি কেটে ফিসফিস করে উঠে। শয়তান বজ্জাত লোক শরীরে শুধু ভেজে ভরা। উফ। লিয়ানা না জায়ানকে দিনের বেলা কন্ট্রোল করতে পারে আর না রাতের বেলা। মানে সবই জায়ান এর হাতে। শরীরে শুধু হাই ভোল্টেজের কারেন্ট অন হয়ে থাকে সর্বদা। লিয়ানা ঠোঁট গুল করে নাক কুচকিয়ে হাসল। নো প্রবলেম মিস্টার জাওরা খান। একবার শুধু রাতে আপনাকে কন্ট্রোল করার উপায়টা রিসার্চ করে দেন, এমন মজা দেখাবো। পা ধরে বসে থাকতে বাধ্য হবেন। বলেই লিয়ানা হাত দিয়ে নিজের চুল উড়িয়ে দেয়। ঠিক তখনই নাদিয়া এসে জানালায় টোকা দিল। কাম ইউথ মি প্রিটি। নাদিয়াকে দেখে লিয়ানা মৃদু হাসল। আহ, নুরি আপু, কোথায় যাবে? তোমার গুণধর বন্ধু আমাকে হুমকি দিয়ে দিয়েছেন। এক পাও যেন এখান থেকে না নড়াই, না হলে আস্ত গিলে খাবে। লিয়ানার মুখশ্রী এমন করুণ দেখে নাদিতা ফিক করে হেসে দিল। কি ভয়টাই না পায় মেয়েটা জায়ানকে। নাদিয়া লিয়ানার কপালে 2 আঙুল দিয়ে টোকা মেরে বলে, আরে এসো, আমি ম্যানেজড করে নিব। এভাবে বসে থাকলে বোর হয়ে যাবে। জায়ানদের লেট হবে আসতে। লিয়ানা গাড়ি থেকে নেমেই প্রশ্ন ছুড়ে দিল, কোথায় যাব? নাদিয়া লিয়ানার কাঁধে হাত জড়িয়ে হাঁটা দিল। পাশে একটা আইসক্রিম ক্যাফে আছে, ওখানে। লিয়ানা হেসে মাথা নাড়ল। ওকে, আমি কিন্তু আমেরিকানো আর মিন্ট আইসক্রিম খাবো। এখানে কি ক্যালিফোর্নিয়ার আমেরিকানো পাওয়া যাবে? অবশ্যই, হোয়াই নট। দুজনেই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ক্যাফের কাছে চলে আসে। আইসক্রিম ক্যাফে। রাস্তাটার কোণে ছোট্ট কিন্তু দারুণ সাজানো সেই ক্যাফেটার কাচের দরজায় লেখা পিঙ্ক ফ্ল্যাশ স্কোপস অফ হ্যাপিনেস। লিয়ানা ভেতরে ঢুকতেই চোখে পড়ল নরম গোলাপি আর সাদা রঙের দেয়াল, তাতে টানানো ছোট ছোট ফ্রেমে লেখা মিষ্টি উক্তি, হ্যাপিনেস ইজ মেল্টিং ইন ইউর মাউথ, লাইফ ইজ বেটার উইথ স্প্রিঙ্কেলস। কাউন্টারের পেছনে চকচকে স্টিলের আইসক্রিম মেশিন, পাশে রংবেরঙের টপিংস, চকো চিপস, ক্যান্ডি, বাদাম আর গোলাপি হালকা ভ্যানিলা আর ক্যারামেলের ঘ্রাণে পুরো দোকানটা ভরেছিল। ক্যাফেটা একজন বৃদ্ধা চালায়। এ দোকানটার বয়স প্রায় 25 বছর। প্রতি বছর নতুন করে ডেকোরেশন করান তিনি। লিয়ানা চোখ খুঁড়িয়ে খুঁড়িয়ে পুরো ক্যাফেটা দেখতে লাগলো। এক কোণে রাখা ছিল 2টো নরম কুশন দেওয়া সিট, সেখানেই লিয়ানা আর নাদিয়া বসল। বৃদ্ধা মহিলাটি টেবিলে এনে রাখল 2টো কাপ, একটাতে মিন্ট আইসক্রিম আরেকটাতে আমেরিকানো। লিয়ানা আমেরিকানো খেতে খেতে নাদিয়াকে কিছুটা দ্বিধায় পড়ে জিজ্ঞেস করল, আচ্ছা আপু, তোমার ফ্যামিলিতে কে কে আছে? তুমি তো আমাদের দেশি। জানি না, কেউ নেই। আমি বড়ই হয়েছি ফ্রান্সের অনাথ আশ্রমে। কখনো কেউ কোনোদিন দেখা করতে আসেনি, তাহলে কিভাবে জানবো কে আছে নাকি না? লিয়ানা বাকরুদ্ধ হয়ে পড়ল। এভাবে সরাসরি জিজ্ঞেস করার মতো উচিত হয়নি। এত বোকা কেন সে? শুধু শুধু নুরি আপুর মন খারাপ করালো। নাদিয়া হাসল। লিয়ানা যেন রিগ্রেট ফিল না করে লিয়ানার চুলে হাত বুলালো। জোরপূর্বক হেসে জবাব দিল, পৃথিবীতে কত শত রংবেরঙের মানুষ আছে। আমরা কেবল মানুষের বাহ্যিক রংটাই দেখতে পাই। ভিতরের লুকায়িত রংটা কেবল সৃষ্টিকর্তার কাছেই দৃশ্যমান। তবে হাস্যোজ্জ্বল মানবের মনেই যে লুকায়িত থাকে আকর্ষণ যন্ত্রণা। নাদিয়া বৃদ্ধা মহিলাটির দিকে ইশারা করে দেখালো, ওই যে দেখছো উনি। না কানে শুনতে পায় আর না কথা বলতে পারে। তাও সুখী। কারণ মিথ্য দুনিয়ার শব্দ তার কান অবধি পৌঁছায় না। হুম, ঠিক বলেছ আপু। লিয়ানা কেঁদে ফেলল। অল্পতে কেঁদে ফেলা একটা বদভ্যাস তার। কেন যে একটুতেই এত ইমোশনাল হয়ে যায় নিজেও বুঝতে পারে না। কষ্ট ঠিকমতো অনুভব করার আগেই চোখে অশ্রু টলমল করতে থাকে। এত ফুটবল হৃদয় নিয়ে মহামুশকিলে ফেসে আছে। ওই পুলিশ বেটা তো ভুল কিছু বলেনি ঠিকই তো, জায়ান আর সে মুদ্রার এ পিঠ ও পিঠ। নাদিয়া কপালে হাত রেখে চিন্তায় পড়ে গেল। আহা, এই মেয়েকে কিছু বলাও দেখছি ভুল। লিয়ানা ঠোঁট উল্টল ঠিক তখনই দূর থেকে একটা তীব্র বিস্ফোরণের শব্দ। বুম। মুহূর্তে পুরো শহরটা যেন কেঁপে উঠল। বাতাসে আগুনের লেলিহান শিখা দেখা গেল। ক্যাফের ভেতর ধোঁয়া ঢুকে পড়ছে, সবাই ছুটছে, চিৎকার করে। লিয়ানা আর নাদিয়া তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে দেখল। দূরে জায়ানের লাল রেসিং গাড়িটা আগুনে জ্বলছে। ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে পুরো গ্রাউন্ড। লিয়ানার মুখ থেকে একটাও শব্দ বেরোলো না, গলা যেন কথা আটকে আসছে। তার চোখ শুধু স্থির হয়ে আছে সেই আগুনের দিকে। লিয়ানার ঠোঁট কাঁপছে, চোখে জল আরো তীব্র বেগে পড়তে শুরু করে। নাদিয়া লিয়ানার হাত শক্ত করে ধরে তারপর জনেই ছুটে চলল গ্রাউন্ডের দিকে। উনি ঠিক আছে তো? আপু, আমার উনি। জায়ান তো গাড়িতে নেই লিয়ানা। গাড়িতে তুমি ছিলে। থ্যাঙ্ক গড, বেঁচে গিয়েছ। চারপাশে তখন ধোঁয়া আর চিৎকারে ভরে গেছে। মানুষের ভিড়, গরম বাতাসে পুড়ে যাওয়ার রবারের গন্ধ, আর দূরে বিস্ফোরিত গাড়িটার কালো ধোঁয়া আকাশে উঠে গেছে। লিয়ানা ধপ করে মাটিতে বসে পড়ে 2 হাঁটু ভাঁজ করে বুকের কাছে হাত রেখে কাঁদতে থাকে অনিয়ন্ত্রিতভাবে। তার কান্নাটা যেন নিস্তব্ধতাকেও কাঁপিয়ে দেয়। মুখ দিয়ে বের হয় টুকরো টুকরো শব্দ। হে আল্লাহ, মাবুদ, কেন তুমি আমায় এত পরীক্ষার মধ্যে ফেলছো? কোন পাপের শাস্তি পাচ্ছি? ওনার যেন কিছু না হয়।
ওনার রুহের বদলে তুমি আমার রুহটা নিয়ে নাও। মৃত্যুটা যেন আমারই আগে হয়। নাদিয়া পেছনে থেকে ছুটে এসে লিয়ানাকে জড়িয়ে ধরে, চোখে ভয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না। কি হলো জায়ানার? আপাতত মন শক্ত করে লিয়ানাকে শান্ত করতে হবে। লিয়ানা, উঠো, দাঁড়াও, ওঠো। কিছু হয়নি জায়ানার, কিছু হবেও না। লিয়ানা আরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কিছু না হলে অ্যাম্বুলেন্সে করে কোথায় নিয়ে গেল ওনাকে? চলো আমার সাথে বিশ্রম। লিয়ানা তবুও মাথা নাড়ে না। নাদিয়া লিয়ানাকে ধরে নিজের বাইকে উঠিয়ে দেয়। ইঞ্জিন স্টার্ট হতেই বাইকের হেডলাইটের আলো ছিঁড়ে ফেলে ধোয়ার ঘন পর্দা। আর লিয়ানা কাপা হাতে জোরে ধরে থাকে নাদিয়ার কাছ। বাইকটা গর্জে উঠে ছুটে যায় হাসপাতালের দিকে। প্যারিস সেন্ট লুই হাসপাতাল। চারপাশে সাইরেনের আলো লাল নীল হয়ে ঘুরে বেড়াচ্ছে। গেটের সামনে এখনো সাংবাদিকদের ভিড়। নাদিয়া বাইক থামায় হঠাৎ। লিয়ানা পেছনে থেকে প্রায় লাফিয়ে নেমে আসে। চুল এলোমেলো, চোখ লাল হয়ে ফুলে উঠেছে। পোশাক ধুলোয় মলিন। নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাকভাবে। তবুও সোজা দৌড়ে ঢুকে যায় জরুরি বিভাগের ভেতর। জয়ান, জয়ান, কোথায়? কেউ আমাকে বলুন ওকে কোথায় রেখেছে। চিৎকারে ভরে যায় করিডোর। নার্সরা কেউ তাকায়, কেউ চমকে ওঠে। একটা সাদা পোশাক পরা একজন ইন্ডিয়ান ডাক্তার এগিয়ে আসে, শান্ত গলায় বলে, মিস, দয়া করে শান্ত হন। আপনি কি মিস্টার জায়ান খানের ওয়াইফ? লিয়ানা কাঁপতে কাঁপতে বলে, আমি আমি ওনার স্ত্রীও। কোথায়? প্লিজ কিছু বলুন। উনি ঠিক আছে তো? ডাক্তার কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে বলে, মিস্টার খান এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমরা ওনাকে আইকিউতে নিয়েছি। সম্ভবত প্রচণ্ড চাপের কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার হৃদযন্ত্র কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, আমরা সিপিআর দিয়ে ফিরিয়ে এনেছি। কিন্তু এখনো বিপদ পুরোপুরি কেটে যায়নি। লিয়ানার গলা শুকিয়ে যায়। মাথা ঘুরে হসপিটাল পর ফ্লোরে পড়ার আগেই পেছনে থেকে নাদিয়া ধরে নেয়। হার্ট অ্যাটাক। ডাক্তার মাথা নেড়ে বলেন, ইয়েস, হি টুক টু মাচ মেন্টাল প্রেশার, ওভার স্ট্রেস, এক্সহশন, লং এক্সপোজার টু অ্যাড্রেনালাইন। এই জিনিসগুলো শরীরের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। ওনার শরীরের ভিতর সেই চাপ জমে হার্ট অ্যাটাক হয়েছে। আমরা এখন ওনার শরীর স্থিতিশীল করার চেষ্টা করছি, কিন্তু পরের 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। জাস্ট প্রে ফর হিম। লিয়ানা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। সময় যেন থেমে যায়। আশেপাশের শব্দগুলো, সাইরেন, পায়ের আওয়াজ, মনিটরের বিপ বিপ, সব এক হয়ে যায় এক অনন্ত প্রতিধ্বনিতে। সে এক পা করে এগিয়ে যায় আইসিইউর কাচের দেয়ালের দিকে। ভিতরে দেখা যায় জায়ান, মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইনের টিউব, বুকের ওপর সেন্সর লেগে আছে। মনিটরের নরম সবুজ আলোয় তার মুখটা ফ্যাকাশে, নিস্তব্ধ। বুকের ভেতরটা মনে হচ্ছে এক নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। কাচের দেয়ালে পিঠ ঠেকিয়ে বুকের উপর হাত ঠেকিয়ে অছড়ে কেঁদে ওঠে। বুকের পাশের শার্টটা শক্ত করে চেপে ধরার ফলে হাতের গিট সাদা হয়ে ওঠে। নাদিয়া এসে লিয়ানাকে জড়িয়ে ধরতেই লিয়ানা নাদিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুফাতে থাকে। এ প্রথম নিঃশ্বাসটা নিতে এতটা কষ্ট হচ্ছে তার। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। অচেতন হওয়ার আগ মুহূর্তে একটা অস্পষ্ট বাক্যে বের হলো ঠোঁট দিয়ে, আমার সমস্ত আয়ু আপনার হোক। পিয়েমন্তে, ইতালি, ফ্রান্সের শেষ সীমানার পর অবস্থিত। রাতের পিয়েমন্তে দূরের পাহাড়ের আলোর ঝলক স্পর্শ করছে শহরের রাস্তায়। চারপাশে তিমির অন্ধকার। রাস্তার পাশে ঘুমন্ত গাছগুলো হালকা হাওয়ায় দুলছে, আর তুষারগুলো কখনো কখনো হেলেক্সের ড্যানিম জ্যাকেটের কাঁধে পড়ছে। গত কয়েক দিন ধরে নির্ঘুমে তার চোখের নিচে কালো ছায়া ফেলেছে, দেহ ক্লান্ত, মনে অদ্ভুত বিষণ্ণতা। ইনভেস্টিগেটর মাল্টা যেহেতু ইতালিয়ান, তাই তার পারিবারিক খোঁজ নিতে ইতালি এসেছিল। কিন্তু এক সপ্তাহ খোঁজেও মাল্টার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠোঁটে অর্ধ খাওয়া সিগারেট, বিদ্যুটে অন্ধকার রাস্তার মাঝে এসে তার পেটে তীব্র ক্ষুধা লেগে গিয়েছে। দুপুরে শুধু চাউমিন খেয়ে ছিল বেশ্য, আর কিছু না। সিগারেট খেলে কি আর পেট ভরে বাকি? ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। বাসায় গিয়ে বড়সড় একটা ঘুমের দিবে এই আশায়। খুব মিস করেছে রেসিং। ভেবেছিল রেসিংয়ের আগেই ফ্রান্স চলে যেতে পারবে, তা আর হয়ে ওঠেনি। যদিও সে প্রফেশনাল রেসার ছিল এক সময়, একটা দুর্ঘটনার পর রেসিং ছেড়ে দিতে হয়েছে। হঠাৎ অন্ধকারের কোণে কিছু ছিটমহলে আলো থেকে দৌড়ে আসছে একটা ছায়া। এলেক্স তার জিপের ব্রেকে পা রেখে স্পিড কমাতে থাকে। ছায়া, একটা মেয়ে এই গভীর পাহাড়ের রাস্তায় কি করছে? তার দৃষ্টির সঙ্গে মেয়েটার চোখ মিলল মাত্র, আর তখনই মেয়েটা তার গাড়ির পাশে এসে হঠাৎ ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। দেখে মনে হলো কারোর কাছ থেকে প্রাণপণে বেঁচে পালাতে চাইছে। মেয়েটি রাস্তায় পড়ে যেতেই হাঁপিয়ে ওঠে। এলেক্স গাড়ি থামাইয়ে জিপ থেকে লাফিয়ে নেমে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। এলেক্স যখন মেয়েটার দিকে এগোতে থাকে, মেয়েটার রাস্তায় হামাগুড়ির মতো বড় বড় ঢুক গিলে পেছাতে থাকে। এলেক্স কিছুটা অবাক হলো। মেয়েটার সাথে কি খারাপ কিছু হয়েছে নাকি? পরনের জামার হাতের কাছের অংশটা কেমন ছেঁড়া। এলেক্স হাঁটু গেড়ে বসে পড়ল মেয়েটার সামনে। হ্যালো মিস, এখানে কি করছেন? কি হয়েছে আপনার? মেয়েটা কোনো জবাবই দিল না। অতিরিক্ত ভয় পেয়ে আছে। মেয়েটার লম্বা চুলো মুখের সামনে এসে থাকার কারণে চেহারা তেমন স্পষ্ট দেখা যাচ্ছিল না। এলেক্স ভ্রু কুঁচকিয়ে মেয়েটার চুলমুখ থেকে আলতো করে সরাতেই দুজনের দৃষ্টি একই তো হয়।
শ্যামবর্ণের মুখশ্রীর দিকে তাকাতেই হেলেক্সের মায়া হলো মেয়েটার জন্য। সাথে সাথে হেলেক্স নিজের আইডি কার্ডটা বের করে মেয়েটার মুখের সামনে ধরে বলে, নাও টেল মি হু আর ইউ। হেলেক্স আইনের লোক দেখে মেয়েটা যেন প্রাণ ফিরে পায়। হামাগুড়ি দিয়ে হেলেক্সের কাছে এসেই তার জ্যাকেট জড়িয়ে ধরে ফেলে। মেয়েটা এমন আচরণের হেলেক্স কেসে উঠে, চোখ মুখ খিচে ছড়িয়ে দেয়। ঠোঁট গোল করে বাতাস বের করে বলে, হোয়াট দি? এই মেয়ে শুনতে পাওনি? কে তুমি? জিনভূত হলে আগে বলে দাও, জীবন বাঁচিয়ে কেটে পড়ি। মেয়েটা নিরুত্তর দেখে হেলেক্স রেগে মেগে উঠে দাঁড়িয়ে গাড়ির দিকে হাঁটা দিতে গেলে মেয়েটা আচমকা এসে তার পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা ঠোঁটে বলে, প্লিজ হেল্প মি, প্লিজ। ওরা আমাকে মেরে ফেলবে। একটু থেমে চোখের জল মুছে, ওরা খুবই বাজে লোক। আপনি কি জানেন এটা কোন জায়গা? ইতালি। ইতালি নামটা শুনতাই মেয়েটা উঠে দাঁড়িয়ে পড়ে এলেক্সের জ্যাকেটের কোনা শক্ত করে ধরে বলে, আজকের রাতটা আমায় একটু সাহায্য করুন প্লিজ। এলেক্স পিছনে ফিরে মেয়েটার দিকে এক পা করে এগুতে থাকে। মেয়েটা পিছাতে থাকে, ডাগর ডাগর নয়নে তাকায়। এলেক্স একটা বাঁকা হাসি টানে। আর ইউ সিরিয়াস? হোয়াট? এলেক্স এবার হাত উঁচিয়ে আঙুল দিয়ে চিপের দিকে ইশারা করে বলে, ইউ আর নট মাই টাইপ, ভয় পেও না, উঠে বসে পড়ো। মেয়েটা একটু সাহস জুগিয়ে গুটু গুটু পায়ে জিপের দিকে এগিয়ে উঠে বসে পড়ে। হাতে আর কোনো উপায় নেই, তার সাথে না গেলে এমনিতেও গুণোডাগুলোর হাতে মরতে হবে, ইজ্জত যাবে। অনেক কষ্টে পালিয়ে বেঁচেছে। জিপে উঠে বসতেই এলেক্স চুলগুলো পিছনে বেক ব্রাশ করতে করতে জিপে এসে বসে পড়ে। গাড়ি স্টিয়ারিংয়ে হাত রেখে বলে উঠে, নাম কি? মেয়েটা তুতলিয়ে উঠে, কার নাম? এলেক্স মেয়েটার কাছে এগিয়ে ঝুঁকে পড়তেই মেয়েটা পিছনের দিকে হেলে যায়। এলেক্স ঠোঁট কামড়িয়ে হাসে, সিট বেল্টটা পরিয়ে দিতে দিতে বলে, ইউ ফাকিং গার্ল, ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নেই। ইউ আর নট মাই টাইপ, আন্ডারস্ট্যান্ড? মেয়েটার শুকনো টুক গিলে বলে উঠে, মেরিন ফুল। এলেক্স গাড়ি স্টার্ট দিয়ে খাটা এপাশ ওপাশ করে গম্ভীর কণ্ঠে বলে, বোকা ফুল। জিপের হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে সরু রাস্তাটা আলোকিত করল, যেন অন্ধকারকে ছিন্ন করে পথ খুলে দিয়েছে। সে গিয়ার বদলে জিপটাকে ধীরে ধীরে এগিয়ে নিল ঢালু পথে। জায়ান হসপিটালের আজ প্রায় 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আইসিইউ এর বেডে শুয়ে আছে জায়ান, মাথার পাশে সারি সারি তার, নাকের কাছে অক্সিজেন টিউব আর সেই যন্ত্রের শব্দ। তবে লিয়ানা এই 15 দিনে এক মুহূর্তের জন্য হাসপাতাল ছাড়েনি। না ঘুমিয়ে চোখের নিচে কালচে দাগ, শরীর শুকিয়ে গেছে, মুখে একরাশ নিস্তেজতা। নাদিয়ার সাথে সাথে নার্সরা বারবার বলেছে, ম্যাম একটু বিশ্রাম নিন, একটু কিছু খান। কিন্তু লিয়ানা শুধু একটি কথা বলেছে, এসেছে, উনি আগে জেগে উঠুক। আজও ভোরের আলো ঢুকেছে জানালা দিয়ে। লিয়ানা জানালার পাশে বসে আছে নিঃশব্দে, হাতে জায়ানের সিলভার ব্রেসলেটটা ধরে রেখেছে। ঠিক তখনই হালকা পদশব্দে হসপিটালে প্রবেশ করে এলেনা। তার চোখে সানগ্লাস, মুখে হালকা ক্লান্তি, হাতে একটা বড় ব্যাগ। দূর আমেরিকা থেকে জায়ানের অসুস্থতার খবর শুনে চলে এসেছে। এলেনা এগিয়ে এসে একটু থেমে তাচ্ছিল্য সুরে বলল, হে ইউ, কি করেছো জায়ানের সাথে? একজনকে আর কত ভাবে শেষ করবে? টু মাচ। লিয়ানা অবাক হয়ে গেল। আশ্চর্য, সে কি করেছে মানে? এলেনা এমন রাফ বিহেভিয়ার এর মানে বুঝে উঠতে পারল না লিয়ানা। কোনো মেয়েকে কি তার হাজবেন্ডের ক্ষতি চাইতে পারে? এলেনা লিয়ানার হাতের মাঝ বরাবর শক্ত করে চেপে ধরল। বেঁচে আছো কেন? তোমার মরে যাওয়া উচিত ছিল। তোমার না আছে কোনো যোগ্যতা জায়ানের পাশে থাকার। তুমি একটা আপদ জায়ানের লাইফের। দুর্ভাগ্যের, দ্যাটস ইট। শেষের কথাটুকু যেন লিয়ানার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আসলেই কি সে জায়ানের জীবনের একটা আপদ? এত বিষমাখানো কথা সহ্য হলো না তার। এমনিতেই মন ভালো নেই তার, উপরে এসব কথা। লিয়ানা মাথাটা চেপে ধরে বলল, চুপ করুন, আপনি দয়া করে এখান থেকে যান প্লিজ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই সময়ই আইসিইউ এর কেবিনের দরজা ঠেলে এক নার্স এগিয়ে এসে বললেন, ম্যাম, মিস্টার জায়ানের চেতনা ফিরছে। লিয়ানার মুখে দীর্ঘদিন পর হাসির রেখা দেখা গেল। লিয়ানা কাপা কাপা হাতে চোখের জল মুছে নিয়ে ভিতরে যাওয়ার আগেই এলেনা ব্যাগ নামিয়ে দৌড় দেয় রুমে। এলেনা গিয়েই জায়ানের বেডের পাশে বসে পড়ে স্যালাইন লাগানো হাতটা ধরে ফুপিয়ে ওঠে। জায়ানের আঙুলের ফাঁকের ভাঁজে মুখ গুজে দেয়। তোর কষ্ট আমার সহ্য হয় না, তুই তো জানিস। মুখ বুজে আর কতদিন সহ্য করব? অনেক করে চাই তোকে ছাড়া বাঁচতে, পারছি না। চোখ খুল, তোর সব কষ্ট আমার হোক। ইউর পেইন মিন মাই পেইন। লিয়ানা আইসিইউর দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখলো, বুঝল। এলেনার প্রত্যেকটা কথা ব্যাখ্যা স্পষ্ট হলো। তাকে পছন্দ না করার তাহলে এটাই কারণ ছিল। এই মুহূর্তটা লিয়ানার জন্য সবচেয়ে যন্ত্রণার মুহূর্ত হয়ে দাঁড়ালো। চুপ করে দাঁড়িয়ে থাকলো, ভিতরে প্রবেশ করলো না। কিছু না বলে পেছনে ফিরল। চোখের কোণে জল, মুখে নিঃশব্দ। ঠিক জায়ানের চোখের পাতা কেঁপে উঠল। অচেতন অবস্থার মধ্যেও ঠোঁট নড়ল হালকা করে। লিন, মাই হোয়াইট রোজ। জায়ানের মুখে লিয়ানার নাম শুনতেই এলেনা জায়ান হাত ছেড়ে দেয়। মৃদু হেসে ওঠে। এসব তো আর নতুন কিছু না, আগেও শুনেছে, এখনও শুনছে। জায়ানের জন্য আনা সাদা গোলাপের তোড়াটা হাত দিয়ে পিষে মেঝেতে ফেলে দেয়। উঠে চলে যেতে নিলে
পিছন থেকে লিয়ানা হেলেনার হাতটা শক্ত করে চেপে ধরে ফেলে। হিংস্র বাঘিনীর মতো বড় বড় চোখ করে হেলেনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আগামী 24 ঘন্টার মধ্যে এই রুমের আশেপাশেও যেন না দেখি আপনাকে। রিমাইন্ড দ্যাট। হেলেনার হাতটা ছেড়ে দিয়ে লিয়ানা জায়ানের কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরে ফেলে। হাত দিয়ে জায়ানের কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে কপালে চুমু খায়, তারপর হাতে গালে চুমুতে ভিজিয়ে দিতে থাকে। রাতে প্যারিস শহরের উপর কালচে নিস্তব্ধতা নেমে এসেছে। দূরে কোথাও ভাঙা ল্যাম্পপোস্টের মৃদু আলো হালকা কুয়াশার ভেতর দুলে উঠছে, যেন কারো শ্বাসের ছন্দে নড়ছে পুরো রাতটা। শ্যাডো এম্পায়ারের উপরতলার করিডোর দিয়ে পূর্ব পাশের শেষের বেডরুমটায় নিস্তেজ দেহটা নিয়ে পড়ে আছে নাদিয়া। টানা কদিন যাবৎ হসপিটালে ছিল লিয়ানার পাশে জেগে, না খেয়ে, প্রায় ঘুমহীন অবস্থায়। লিয়ানার জোড়াজুড়িতে এম্পায়ারে আসে নাদিয়ার মধ্যে একরকম অদ্ভুত অস্বস্তি। ছোটবেলার থেকে হাসপাতালের অ্যান্টিসেপটিক গন্ধ সহ্য হতো না। এম্পায়ারে ফিরে এসেই ড্রয়ার খুলে 3টে হাই পাওয়ারের ঘুমের ওষুধ বের করে খেয়ে শুয়ে পড়েছে। নিশ্চিন্তে ঘুম হবে তা ভেবে। তবে ঔষধে তেমন কোনো কাজই হলো না। পুরোপুরি গভীর ঘুমে মগ্ন হতে পারল না। দেহটা হালকা হালকা কেঁপে কেঁপে উঠছে। এসির বাতাসটা যেন পুরো শরীরকে এখনই জমিয়ে দিবে। গলাটা যেন শুকিয়ে কাঠ হওয়ার উপক্রম। পানির তৃষ্ণায় ক্লান্তি সুরে মিসেস হানকে কয়েকবার ডাক দিল। তবে তার কণ্ঠ নিচতলা অবধি পৌঁছালো না। রুমটা পুরোপুরি অন্ধকার। বাহিরে ছিমছাম আলো পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করলেও তা খুবই নগণ্য। বেলকনি থেকে আগত এক অদ্ভুত ঠান্ডা হাওয়ায় নাদিয়ার শরীরের কালো নাইটির উপরের কোটিটা হালকা সরে যেতেই বক্ষের পাশটা উন্মুক্ত করে ফেলে। চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপরে এসে পড়ে। বেলকনির পর্দার অপর প্রান্তে একটা ছায়ামূর্তি ভাসমান হয়। বেশ লম্বা সুঠামদেহী। ছায়ামূর্তিটা বেলকনির টপকে এসে পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করে। কুচকুচা কালো ওভারকোটটা খুলে শব্দহীন পায়ে বিছানার কাছে আসতে থাকে। হাতে একটা ধারালো ছুরি, যার গায়ে শুকনো রক্ত লেপ্টে আছে। ছায়ামূর্তিটার পায়ের কোনো আওয়াজ নেই, সে বিছানার কাছে এসে থামে। তারপর নিজের পুরো সুঠাম দেহ ছেড়ে দেয় নাদিয়ার উপর। শরীরের উপর কারোর স্পর্শ পেতেই নাদিয়া চোখ মেলতে চায়, কিন্তু পারে না। চোখ খোলা আর বন্ধ দুটোর মাঝখানে সে বন্দী হয়ে যায়। নাদিয়া বুঝে পারে না এটা কি তার হ্যালুসিনেশন নাকি। বুকের ভেতর হার্টবিট তীব্র হয়ে উঠছে, যেন কোনো নিষিদ্ধ স্পন্দন। ছায়ামূর্তিটার ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে নাদিয়ার কপাল বেয়ে গোলদেশে নামে। অর্ধখোলা ঝাপসা চোখে চুকে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষটা তার মুখের উপর থেকে কালো মাস্কটা সরিয়ে ফেলে। এ প্রথম মাস্কম্যান কোনো রমণীর সামনে নিজের চেহারা উন্মুক্ত করল, যাকে আজ অবধি কেউ দেখেনি। নামটাও জানা নেই। তবে নাদিয়ার দৃষ্টিতে পুরুষটা মুখটা কোনোভাবেই স্পষ্ট হলো না। আর না পারল মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে। বিছানার চাদরটা খামছে ধরে অপর হাতে বালিশের পাশে থাকা লাইসেন্সযুক্ত বন্দুকটা কাপা হাতে ধরার আগেই মাস্কম্যান নিজের এক হাত দিয়েই নাদিয়ার দুহাতে চেপে ধরে ফেলে। নাদিয়ার মাথার পেছন দিকে হাত নিয়ে শক্ত করে চুল টেনে নিজের উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। আশ্চর্যভাবে কেমন গম্ভীর কণ্ঠে বলে, নাও কিস মি, জাস্ট কিস মি। আই ওয়ান্না টেস্ট ইউ। রক্তের খেলা শুধু চোখের শান্তি দেহের ক্ষুধা নিবারণ করে না। লোকটার শরীর থেকে আগত পুরুষালী গন্ধে নাদিয়ার মনে কেমন যে উত্তেজনার সৃষ্টি করে। বিভোর হয়ে লোকটার চুল খামচে ধরে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দেয়। মনের মধ্যে কেমন উত্তাল সমুদ্রের ঢেউ বয়ে যেতে থাকে। এত নেশালো হয় কি করে একটা পুরুষালী গন্ধ যা তার নারী সত্তাকে এভাবে জাগিয়ে দিল। বুকটা ভারী হয়ে উঠতেই লোকটা তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এক ধাক্কায় তাকে বেডে শুয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তা ধীরে ধীরে নিচে নামাতে থাকে। নাদিয়ার পেট উন্মুক্ত করে একটা পৈশাচিক হাসির রেখা টানে। তার চোখের শান্তি দরকার। সাইকো সত্তা জেগে উঠতেই ছুরিটা দিয়ে নিজের হাত কেটে ফেলে, যেন তার মধ্যে ব্যথার কোনো অনুভূতি কিছু নেই। হাত থেকে গরম রক্ত চুইয়ে পড়তে থাকে নাদিয়ার পেটে, যার স্পর্শে তার পুরো শরীরে শিহরিত হতে থাকে। লোকটা নাদিয়ার উন্মুক্ত উদরে মুখ ডুবিয়ে কামড়িয়ে ক্ষত করতে থাকে। নাদিয়াকে ছটপট করতে দেখে খাড় কাত করে গুনগুনিয়ে ওঠে, ইউ গন্না কল মি প্যাপি। I will make your body happy. Every time that you call me. You know that I will take care of you. You call me papi. নাদিয়া পুরুষটার প্রতি অজানা টানে আকৃষ্ট হয়ে মত্ত হলো তার মাঝে। দেহের সমস্ত ভাগ ছেদ দিয়ে নিস্তেজ হয়ে পড়ে রইল মখমলে বিছানায়। জায়ানের হুঁশ ফেরার পরপরই লিয়ানার তুলতুলে নরম গালে সপাটে 10টা থাপ্পড় মেরে নাজেহাল অবস্থা করে দিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে আরও কয়েকটা দেয়ার আগে নিজের ভেতরের জাগ্রত দানবীয় সত্তাকে নিয়ন্ত্রণ করে হসপিটালের আইসিইউর রুমের সবকিছু তছনছ করে গুড়িয়ে দিয়েছে। নার্স তাকেও ভয়ে এক পাও বাড়ায়নি এদিকে। কক্ষে শুধু সে আর লিয়ানা। মেয়েটা সেই কখন থেকে ফ্লোরে বসে কেঁদেই চলেছে। দুধ সাদা মুখটা কেমন ফেকাসে হয়ে নীল বর্ণ ধারণ করেছে। জায়ান হিংস্র দানবের মতো হাতের গ্লাসটা দেয়ালে ছুঁড়ে মারে। গ্লাস ভাঙ্গার সশব্দে লিয়ানা এক পা পিছিয়ে যায়। কেন এমন করছে এই সাইকো লোকটা তা তার বোধগম্যের নিকটে না। একটা মানুষ নিজের বউয়ের সাথে এমন আচরণ করতে পারে বলে তার মনে হয় না। খুশিতে নিজের ইচ্ছেতে আরো আদর করে চুমু খেল, কিন্তু তার বিনিময়ে জায়ান কিনা তাকে মারল। শরীরের ভিতর রক্তগুলো প্রগবগিয়ে উঠছিল। ভয়ে চোখ তুলে দৃষ্টি নিক্ষেপ করতে পারল না।
এদিকে জায়ানের বা হাতের স্যালাইনের নলটা টান দিয়ে ছিঁড়ে ফেলার কারণে ফিনকি দিয়ে তা থেকে ব্লিডিং হতে থাকে, অথচ মুখাবয়ে যন্ত্রণার ছিটেফোঁটাও নেই। যে কেউ দেখলে ভাববে এ কি অনুভূতিশূন্য যান্ত্রিক মানব নাকি। জায়ান চোয়াল শক্ত করে লিয়ানার দিকে এগিয়ে গিয়েই তাকে ফ্লোর থেকে দাঁড় করিয়ে দেয়। জায়ান লিয়ানার কনুই চেপে ধরতেই লিয়ানার হাড়গুলো যেন ভেঙে যাওয়ার উপক্রম। বুনো সিংহের ন্যায় থাবা ফেলে লিয়ানাকে ঠেলে দেয় ঠান্ডা দেয়ালে। লিয়ানা অশ্রুসিক্ত লালিমা চোখজোড়া সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়। জায়ান তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লিয়ানার গাল চেপে ধরে গর্জে ওঠে, ফাকিং ব্লাডি উইমেন! তুই বেঁচে আছিস তার মানে তুই আমার কথার অবাধ্য হয়েছিস। অ্যাম আই রাইট? লিয়ানা হরিণের ন্যায় জায়ানের দিকে তাকায়। কথার অবাধ্য হওয়ার কারণে এত কাহিনী, এমন হিংস্রতা। অথচ সে যদি গাড়িতে থাকতো আজ হয়তো বা বেঁচে ফিরতে পারত না, জায়ানের সামনে দাঁড়িয়ে থাকতে পারত না। তখন কাকে মারত, কার উপর চিল্লাত? লিয়ানা কোনো প্রতিউত্তরই করল না। অভিমান মিশ্রিত ক্ষোভ নিয়ে চুপ থাকল। লিয়ানার থেকে কোনো জবাব না পেয়ে জায়ানের পায়ের রক্ত যেন তরতর করে সব মাথায় গিয়ে জমল। দাঁতে দাঁত পিষে দেয়ালে খুশি মেরে হাত থেতলিয়ে দিল। লিয়ানা শুধু নিঃশব্দে খাচ্ছে, যেন চোখের পলকে যেন ফুপিয়ে ফুপিয়ে কাদাটাও ভুলে গিয়েছে। নিঃশ্বাস আটকে আসছে, একটুও নড়ল না, স্থির দাঁড়িয়ে আছে। জায়ান উদ্ভটভাবে ঠোঁট গোল করে লিয়ানার মুখে ফু দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রাইং ইডিয়েট! কথার অবাধ্য হতে নিষেধ করিনি। কোথায় গিয়েছিলি? আমার পারমিশন নিয়েছিলি? লিয়ানা দৃষ্টি না ফেলেই উত্তর দেয়, আপনি না আসলেই একটা মেন্টালি সিক পারসন। আপনার কি খুশি হওয়ার কথা না? তা না করে কোন জাতের আচরণ এসব আপনার? আমি বেঁচে আছি দেখে মনে হয় আপনি মোটেও খুশি হতে পারেননি। না পারিনি, ইউ আর রাইট, বিকজ তুই আমার অবাধ্য হয়েছিস। মরে গেলেও বলতে পারতাম আমার বউ ভালোবেসে শহীদ হয়েছে। জায়ানের এমন তিক্ত কথাতে যতটা না আঘাত পাচ্ছে লিয়ানা, এর চেয়ে মাথায় বজ্রপাত পড়লেও শান্তি লাগত তার। জায়ানকে যত দেখছে ততই অবাক দৃষ্টি নিক্ষেপ করছে। একটা গিরগিটি প্রাণীরও এত রং নেই যতটা জায়ানের মধ্যে বিরাজ করে। লিয়ানা বিক্ষোভ করে বলে ওঠে, আপনি একটা গিরগিটি, একটা মনস্টার, একটা দানব। তুই অস্বীকার করেন নে তুই যে একটা ছলনাময়ী নারী, হৃদয়ে পুরানো মহামানবী, আমার ধ্বংসের চাবিকাঠি, আমার নিষিদ্ধ যাত্রার মোহবিষ। আমার জীবনে কেন এলি বল আমায় ধ্বংস করতে? কেন এত ফুটবল করে দিয়েছিস? লিয়ানা এবার কটাক্ষ করল, এতই যেহেতু বিষ মনে হয় মেরে দিন না, নিজ হাতে আপদ বিদেয় করে দিন, সমস্ত প্রেম যাত্রা এখানেই চুকিয়ে দিন। ইউ ডিজার্ভ বেটার। জায়ান মুহূর্তেই লিয়ানাকে ছেড়ে দিয়ে উচ্চশব্দে ভয়ানক হাসিতে ফেটে পড়ে ফ্লোরে থুথু ছুঁড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে আরেকটা চট বসিয়ে দেয় লিয়ানার বাগালে। ব্যথায় কুকড়ে উঠে লিয়ানা। আহ! জায়ান শক্ত হাতে লিয়ানার দুহাতে এক হাতে চেপে ধরে তাচ্ছিল্যে করে বলে, এই বান্দি, তোর সাহসের প্রশংসা না করে পারলাম না। মরার শখ মেরে দিচ্ছি, তুই পরনারীর নাম মুখে আনলি কেন? তোর জিভটা আমি টেনে ছিঁড়ে দিব। শুনে রাখো, আই অ্যাম নট ফাকিং ইন্টারেস্টেড। দুনিয়ার সব নারী যদি আমার সামনে নগ্ন হয়েও শুয়ে থাকে তাতেও অ্যাম নট ইন্টারেস্টেড। ড্যামো ইট! জায়ান বাঁকা হেসে লিয়ানার চুলের কালো ফিতাটা খুলে দুহাত বেঁধে দেয়। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে লিয়ানার কানে উষ্ঠ ছুঁয়ে দেয়। লিয়ানা ছটপট করে সরতে চায়। জায়ানের শরীর থেকে মিন্ট পারফিউমের একটা ঝাঁঝালো গন্ধ লিয়ানার রন্ধ্রে প্রবেশ করতেই দেহে হালকা কাঁপন সৃষ্টি হয়। এখন যদি শাস্তি স্বরূপ তোকে খেয়ে নি কেমন লাগবে? জায়ান লিয়ানার উপর থেকে নিচ পর্যন্ত পুরো শরীর স্ক্যান করতে থাকে। লিয়ানার থুতনির মাঝ বরাবর ধরে ভ্রু কুঁচকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এসব কি পড়েছিস? এসব শুধু আমার জন্য। স্লিভলেস টপ পরার সাহস কই পেলি? পর পুরুষদের নিজের শরীর দেখাতে খুব মজা লাগে তাই না? তুই কি চাস তোর জন্য মানুষজন অন্ধ হয়ে যাক? লিয়ানা কোনো প্রতিউত্তর না করে জায়ানের সিংহ থাবা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত। এতক্ষণ শীত লাগলেও এবার ঘেমে যাচ্ছে মেয়েটা। জায়ান লিয়ানার ললাটে মুখ ডুবিয়ে দেয়। লিয়ানা খাঁচা বন্ধী পাখির ন্যায় মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যায়। বিপরীতে আজানা আকাঙ্ক্ষায় ডুবে যেতে থাকে। পুরুষালীর তীব্র ঝাঁঝালো গন্ধে মন ব্যাকুল করে দিতে থাকে। জায়ান ঘাড়ে ঠোঁট ছুঁয়ে লিয়ানার ইনার এক কামড় বসিয়ে খুলতে নিলেই লিয়ানা নিস্তেজ হয়ে ফ্লোরে বসে পড়ে। লিয়ানার চোখে অশ্রু দেখে জায়ান লিয়ানার হাতের বাঁধন খুলে দেয়। খুলতেই লিয়ানা জায়ানকে এক ধাক্কায় সরিয়ে কক্ষের দরজা খুলে বাহিরে চলে যায়। জায়ান না থামিয়ে কপাল ছোঁয়া চুলগুলো বেক ব্রাশ করে ফিসফিস করে, তোকে পরে দেখে নিব হোয়াইট রোজ। নাও আই হ্যাভ অ্যা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। ড্যাশ 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 ড্যাশ। শ্যাডো এম্পায়ার এর বিশাল কালো ভবনটা তখন অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ দৈত্যের মতো। তার কাচের দেয়ালে চাঁদের আলো পড়ে এক অচেনা নীল আভা তৈরি করেছে। বাইরে পাহারার লাইটগুলো কেবলমাত্র মেঝেতে আলো ফেলছে। ঠিক তখনই দূরের রাস্তায় এক ঝলক হেডলাইট দেখা যায়। একটা কালো জিপ ধীরে ধীরে এগিয়ে আসে, গেটের সামনে থামে। ইঞ্জিনের গর্জন থামার সঙ্গে সঙ্গে যেন পুরো রাত নিঃশ্বাস ফেলে। গাড়ির দরজা খুলে প্রথমে নামে অ্যালেক্স, কালো লেদার জ্যাকেট, পায়ে ভারী বুট, মুখে সেই পরিচিত ঠান্ডা ভাব। কিন্তু তার চোখ দুটো তীক্ষ্ণ। তারপর নামে মেরিন। অ্যালেক্স মেরিনকে নিয়ে ফ্রান্সে নিয়ে এসেছে। শ্যাডো এম্পায়ার এর ভেতর জায়ানদের ছাড়া বাহিরের মানুষ নট এলাও। আর এত হাই সিকিউরিটি ভেদ করে প্রবেশও করতে পারবে না। এখন কলাকৌশলে অ্যালেক্স মেরিনকে নিয়ে চলে আসে।
আজকের রাতটা এখানে রেখে পড়ে একটা ব্যবস্থা করে দিবে। এমনিতে মেয়েটা ভয় কুকড়ে আছে, কোথাও বের হচ্ছে না। সারা রাস্তা মুখে তালা মেরে বসেছিল। কি ভেবে যেন একটা অচেনা মেয়ের প্রতি মায়া হলো তার, যে সোজা শ্যাডো অ্যাম্পার নিয়ে চলে এসেছে। এলেক্স মেরিনের হাত ধরে সামনে এগুতে নিলে মেয়েটা এগিয়ে যেতে না চাইলে এলেক্স বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। ভিতর গুটগুটে অন্ধকার। এলেক্স চুপি চুপি মেরিনকে নিয়ে প্রবেশ করে। এলেক্স মেরিনের দিকে তাকিয়ে মুখে আঙুল ঠেকিয়ে আওয়াজ করতে নিষেধ করে। মেরিন মাথা নাড়ে। সে না চাইতেও অপরিচিত লোকের সাথে তার বাড়িতে চলে এসেছে। মনের মধ্যে হাজারটা ভয় উকি দিলেও যে সে নিরুপায়। দুজনে চুপি চুপি সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, আর তখনই পিছন থেকে মিসেস হান ডেকে ওঠে। এলেক্স স্যার, কখন এলেন? মিসেস হানের গলার আওয়াজ পেতেই এলেক্স থম মেরে তড়িঘড়ি করে মিসেস হানের মুখ চেপে ধরলেন। কাম ডাউন মিসেস হান, প্লিজ। মিসেস হান অবাক হয়ে মেরিনের দিকে তাকিয়ে থাকে। উনি এক প্রকার আশ্চর্য বনে গেলেন। এলেক্স তো আর যাই করুক এই ম্যানশনে মেয়ে নিয়ে আসে না। কে এই মেয়ে? গার্লফ্রেন্ড নাকি? তিনি বিস্ময় হয়ে জিজ্ঞেস করেন। আপনি অচেনা কাউকে ম্যানশনে নিয়ে এসেছেন জায়ান স্যার, জানতে পারলে কিন্তু রাগ করবেন। আর এই মেয়েকে? মিসেস হানকে দেখে মেরিন স্বস্তির শ্বাস ফেলবে নাকি ভয় পাবে বুঝে উঠতে পারল না। ভয়ে দুহাত কচলাতে লাগলো। এলেক্স একবার মেরিনের দিকে দৃষ্টি ফেলে আবার হানের দিকে তাকিয়ে বুঝতে চাইল। আপনি যা ভাবছেন তেমন কিছু না হান। মেয়েটা বিপদে পড়েছিল, দ্যাটস হোয়াই। আজকের রাতটাই শুধু আপনি একটু হেল্প করুন না। মিসেস হান এলেক্সকে আর কিছু বললেন না। মেয়েটাকে দেখে তারও খুব মায়া হলো। মুখটা কেমন ফেকাসে হয়ে আছে, জামা কাপড় ছেঁড়া। বলুন স্যার, আজকের রাতটা আপনি ওকে আপনার রুমে আপনার সাথে রাখুন। মিসেস হান মাথা নেড়ে সম্মতি জানালেন। এলেক্স মেরিনকে ইশারা করে মিসেস হানের সাথে যেতে বলে। মিসেস হানের পিছু পিছু মেরিন যেতে থাকে। পিছন থেকে এলেক্স বলে ওঠে, মিসেস হান টেক কেয়ার হার। মিসেস হান মেরিনকে নিজের রুমে নিয়ে আসে। মেরিন মিসেস হানের ছোট রুমটাতে চোখ বুলাতে থাকে। নিচতলার কিচেনের পাশের রুমটাই মিসেস হানের। মেরিনকে দেখে বড্ড ক্লান্ত দেখে তিনি জিজ্ঞেস করেন, তোমার কি ক্ষুধা পেয়েছে? খাবার এনে দিই। মেরিন কোনো জবাব দিল না। তার তো খিদে পেয়েছে, কিন্তু সেটা কিভাবে বলবে? মেরিনকে সংকুচনে ভুগতে দেখে মিসেস হান মৃদু হেসে কিচেনে গিয়ে তার জন্য খাবার নিয়ে আসে। মেয়েটা হ্যাংলা পাতলা, নিজের পরনের জামার তার গায়ে ফিট হবে কিনা জানে না। তারপরও একটা জামা এনে মেরিনকে দিয়ে বলেন, যাও, ড্রেসটা পাল্টিয়ে এসে খাবারটা খেয়ে নাও কেমন? ভয় পাবার কোনো কারণ নেই, তুমি সেফ জোনেই আছো এখন। মেরিন মাথা নেড়ে মিসেস হান থেকে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে হেঁটে যায়। নিজের করা ভুলের কারণে কেঁদে ওঠে। ড্যাশ 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 ড্যাশ। রাতের শেষ প্রহরে জায়ান লিয়ানাকে প্যালেসে রেখে চলে আসে প্যারিসের বাহিরে। চারপাশে গুটগুটে অন্ধকার। কানে এয়ারপিস অন করে নিয়ে ছিমছাম একটা গুদাম ঘরে প্রবেশ করে। গুদাম ঘরের বাহিরে মার্কো ব্ল্যাক শুটে দাঁড়িয়ে আছে। তার কানেও এয়ারপিস ভিতর থেকে জায়ানের সাথে কানেক্টেড করা। জায়ান এক হাতে শার্টের হাতা গুটিয়ে ভিতরে প্রবেশ করে। আরেক হাতে লোহার রড। লোহার রডটা মাটিতে স্পর্শ করে যাচ্ছে আর তা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। গুদামটা প্রায় বিশাল বড়। বন্ধ থাকার কারণে মাকড়সার জালে ভরে গিয়েছে চারপাশ। জায়ান রাগে গোজগোজ করতে করতে সামনে এগুতে থাকে। তার হিংস্রতা এতক্ষণে তীব্র আকার ধারণ করেছে। চেয়ারের সাথে বাঁধা একটা আধমরা লোক, যাকে ইতিমধ্যে মার্কো ইচ্ছে মতো পিটিয়ে গিয়েছে। মারতে মারতে মৃত্যুর দোরগোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। লোকটার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। জায়ানের সামনে এসেই লোহার রড দিয়ে লোকটার মাথায় আঘাত করে। জায়ান শান্তি পেল না মোটেও না। হাতের রডটা ছুঁড়ে ফেলে নিজের প্যান্টের বেল্ট খুলল। খুলে সপাট সপাট ইচ্ছে মতো কয়েক ঘা বেল্টের আঘাত করতেই লোকটার চামড়া ছিঁড়ে বেল্টে লেগে গেল। শিকারীর কাছ থেকে বাঁচার প্রাণ ভিক্ষা চাইতে থাকলো। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। জায়ান লোকটার চুলের মুঠি চেপে ধরে চোখের মনির মধ্যে আঙুল চেপে ধরতেই লোকটা অসহ্য যন্ত্রণায় মৃত্যু ভিক্ষা চাইল। তবে জায়ান এত সহজে তার শত্রুকে মৃত্যু দিয়ে মুক্ত করে না। আইনের লোক হয়েও যে সে নিজেই আইনের পরোয়া করেন না, তা তার এমন দানবীয় আচরণে ফুটে উঠেছে। নিজের শত্রুকে নিজের হাতে শাস্তি দেয়া তার পুরনো রেকর্ড, তবে তা সম্পূর্ণ সূক্ষ্ম হাতে। নো প্রুফ নো এভিডেন্স। ক্যাথেরিন যে তার রেসিং কারে টাইমিং বোম ফিট করে রেখেছে তা মার্কো ঠিকই বের করে ফেলেছে। তবে ভাগ্যক্রমে জায়ান টাইমের আগেই রেস জিতে যায় আর বেঁচে যায়। ক্যাথেরিন দক্ষ আর প্রফেশনাল রেসার হওয়ার সত্ত্বেও জায়ানের কারণে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে। জায়ানের কারণে ইন্টারন্যাশনালি তাকে নেওয়া হয়নি। এই ক্ষোভ থেকেই জায়ানকে মারা প্রি প্ল্যান সাজিয়ে ব্যর্থ হলো। জায়ান ক্যাথেরিনকে মৃত্যু থেকেও ভয়ানক যন্ত্রণা দিতে তার হাতের আঙুলের নখগুলো চাকু দিয়ে উপরে ফেলতে থাকে। ক্যাথেরিন প্রাণপণে আর্তনাদ করতে থাকে, তাকে যেন গুলি করে মেরে ফেলে। জায়ান ঠোঁটের কোণে পৈশাচিক হাসির রেখা টেনে ক্যাথেরিনের নাক বরাবর এক ঘুষি মারে। তীব্র ঘুষির আঘাতে ক্যাথেরিনের চোয়ালের হাড় মটমট করে ভেঙে যায়। চুলের মুঠো ধরে জায়ান গর্জে ওঠে, তুই জানিস, ও গাড়িতে আমার হোয়াইট রোজ ছিল, আমার বউ, মাই ওয়াইফ। তোর এই অপকর্মের ফলে আমার বউ মরে যেতে পারত। তার জন্য আমি তোর মতো জানোয়ারদের জ্যান্ত মাটি চাপা দিয়ে দিতে পারি। এই শহরের বাদশা, মরার আগে একটা কথা জেনে রাখো,
আই লাভ হার, সি ইজ মাই ওয়ার্ল্ড, অ্যান্ড আই ক্যান ডু এনিথিং ফর মাই ওয়ার্ল্ড। ক্যাথেরিনের মুখ দিয়ে লালামিশ্রিত রক্ত বেরিয়ে আসতেই শেষ হাসি হেসে নিল। ইউ আর অ্যা সাইকোপ্যাথ ম্যান, ইউ আর অ্যা অ্যাসহল। ওয়ান ডে ইউর লাভ ডিস্ট্রয় ইউ। বাক্য শেষ করার পরই ক্যাথেরিন জায়ানের প্যান্ট থেকে বন্দুক নিয়ে মুখের মধ্যে প্রবেশ করিয়ে গুলি করে দেয়, যাকে বলে প্রাণ বাঁচাতে আত্মহত্যা। ডি ফর অ্যালাইভ। ক্যাথেরিনকে মরতে দেখে জায়ান এর রক্ত টগবগিয়ে ওঠে। এ মরতে পারে না, এতে সহজে না। জায়ান ছটপট করতে করতে ক্যাথেরিনকে চোখ খুলতে বলে, এই তুই মরলি কেন? তোকে আমি মারব। ওহহ শিট, ফাক। জায়ানের গর্জনে মার্কো ভিতরে প্রবেশ করে, জায়ানকে শান্ত করে। ক্যাথেরিনকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে তার দেহটা মাটি চাপা দিয়ে দেয়। ড্যাশ 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 ড্যাশ। আর কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে, জায়ানের সাদা শার্ট পুরো রক্ত শুকিয়ে লেগে আছে। ফোনে নোটিফিকেশন দেখে বাংলাদেশ এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে একদিন আগেই। তার বউ তো এবারই এক্সাম দিল, রেজিস্ট্রেশন রোল নাম্বার দিয়ে বের করে নেয়। লিয়ানা সব সাবজেক্টে ক্লাস পেলেও হায়ার ম্যাথে কোনোমতে টেনে পাস মার্ক উঠেছে। জায়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ঢাকা বোর্ড অল্পের জন্য রেহাই পেল। অতঃপর গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে মার্কোকে কল করে। ওপাশ থেকে মার্কো ফোন উঠাতেই জায়ান বলে, ফ্রান্সের 101টা ডিপার্টমেন্ট, কয়েকটা যেন অনাথ আশ্রম আছে। 23টা তো হবেই। কেন? সবগুলোতে মিষ্টি বিতরণ করার ব্যবস্থা কর। মার্কো হকচকিয়ে জিজ্ঞেস করল, তুই তো প্রতি বছর নিউ ইয়ারে টাকা দিস, আবার মিষ্টি কিসের? আমার ইজ্জত বাঁচানোর। খোয়াত 600 কেজিতে হবে না, আরও লাগলেই তাও দেয়ার ব্যবস্থা কর। টাকা পয়সা এসব হাতের ময়লা, ইজ্জতের কাছে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার। কল কাট করে জায়ান পাহাড়ি অঞ্চল আল্পসে প্রবেশ করে। তবে শার্টে যে রক্ত লেগে আছে তার কথা প্রায় ভুলেই গেছে। গাড়ি লিয়ার্জ প্যালেসে গেটের ভেতর ঢুকে। জায়ান গাড়ি থামিয়ে প্যালেসের ভিতর হনহনিয়ে হেঁটে যায়। তার হাতে এক গুচ্ছ সাদা গোলাপের তোড়া। জায়ানের পায়ের শব্দে লিয়ানা কিচেন থেকে ডাইনিং স্পেসে এসে দাঁড়িয়ে পড়ে। জায়ান লিয়ানার সামনে এসে দাঁড়াতেই লিয়ানা জায়ানের শার্টের লাল দাগ দেখতে পায়। জায়ানের কাছ থেকে কেমন শুকনো রক্তের গন্ধ ভেসে আসে। লিয়ানা কাপা কাপা ঠোঁটে বলে, কি হয়েছে আপনার? মুহূর্তেই শার্টের দিকে নজর পড়তেই জায়ানের হুঁশ ফিরে আসে। শার্টটা বদলাতে ভুলে গিয়েছে একদমই। লিয়ানা কাছে এসেই জায়ানের শার্টের গুতুম খুলতে শুরু করে। ভয়ার্ত দৃষ্টি ফেলে বলে, আপনি কি শুধু আঘাতে পান? আর আমায় আঘাত দেন। জায়ান লিয়ানার হাত দুটো ধরে ফেলে কোমরে হাত দিয়ে হেঁচকা টানে নিজের বুকে মিশিয়ে নেয়। মাথায় ওষ্ঠ ছুঁয়ে হাসকি সুরে বলে, আই নিড টেক টু অ্যা শাওয়ার ইউ ব্লাডি হোয়াইট রোজ। কাম। লিয়ানা সেই কখন থেকে ডাইনিং স্পেসের অ্যালকোহল রাখা কাভার্ডে হাত রেখে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে শক্ত করে তা ধরে রেখেছে। তার আরেক হাত জায়ান এর কবজায়। জায়ান দাঁত পিষে লিয়ানাকে টানতে থাকে। লিয়ানাও নাছোড়বান্দা কোনোভাবেই কাভার্ড থেকে হাত সরালো না। মুহূর্তেই জায়ান হেঁচকা টান দিতেই লিয়ানা মার্বেল ফ্লোরে ধোপাস করে পড়ে যায়। কোমরে ব্যথা পেতেই ফ্লোরে বসে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। লিয়ানার চোখে বিন্দু পরিমাণও জল না দেখতে পেয়ে জায়ান ভ্রু কুচকিয়ে বলে, আমি 1 থেকে 2 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুই ওঠে না দাঁড়াস কোলে করে নিয়ে এমন রোমান্স থেরাপি দিব 1 সপ্তাহ বেড থেকে উঠে দাঁড়াতে পারবি না। বায়োলজি প্র্যাকটিক্যাল এসব আমার কাছে দুধভাত। এসবের ভয় দেখাতে আসবেন না মোটেও। ওহ রিয়েলি? ধরা ছোঁয়ার আগেই তো কাঁপাকাঁপি শুরু করে দিস। জায়ান পকেট থেকে ফোনটা বের করে লিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ফোনের স্ক্রিন অন করে লিয়ানার মুখের সামনে ধরতেই লিয়ানার চক্ষু চড়ক গাছ। হায়ার ম্যাথে পাশ করতে পেরে খুশিতে ডিজে মিউজিক বাজিয়ে নাচতে মন চাইছে। খুশির ঠেলায় হুট করে জায়ানের গলা জড়িয়ে ধরে ফেলে। ফ্লোরে পড়ে থাকা সাদা গোলাপের তোড়াটা হাতে নিয়ে ফুলের ঘ্রাণ শুকতে থাকে। রিটেনে কোনোমতে 22 আর MCQতে 11 পেয়ে কেউ এভাবে খুশি হতে পারে তা লিয়ানাকে না দেখলে জানতই না জায়ান। জায়ান নিজের কপালে আঙুল ঠেকিয়ে লিয়ানাকে শীতল কণ্ঠে বলে ওঠে, এক্সাম খারাপ হলে কি বলেছিলাম মনে আছে তো? গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে 100টা চুমু খাবো। আর ইউ রেডি বেবি গার্ল? জায়ানের আচমকা আহন কথায় লিয়ানা চোখ গোল করে একটা শুকনো ঢুক গিলে নেয়। কি খাতারনাক কথা বলে এই লোক। লিয়ানা দাঁত কটমট করে বলে, আজব তো, এমন কোনো ডিল হয়নি। ফেল করলে এমন করবেন তা বলেছিলেন। জায়ান ঠোঁট কামড়িয়ে লিয়ানার গলার লোকেটে আঙুল ঠেকিয়ে নিজের কাছে টেনে আনে। লিয়ানার গোলাপি অধরে আঙুল ছুঁয়ে বলে, এত কথা কেন বলিস? তুই কি বুঝতে পারছিস না আমার আদর করতে মন চাইছে তোকে? তুই কাছে এলে এত কন্ট্রোলেস হয়ে পড়ি কেন? রেজাল্ট ডাজেন্ট ম্যাটার ফর মি। জায়ানের এমন শান্ত দৃষ্টি লিয়ানা কতদিন ধরে দেখেনি। লোকটা তো কথা শুধু রেগে যায়। আজ এত মায়াভরা দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মনটা বেকুল হয়ে উঠছে তার। যতই মুখের দানব করুক না কেন তার সামনে থাকা পুরুষটা কিন্তু হেভি হ্যান্ডসাম। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে তাও দেখতে বেশ পরিপাটি লাগে। লিয়ানার হৃদস্পন্দনটা হঠাৎ জোরে জোরে বিট করতে থাকে। লাফিয়ে বেরিয়ে আসার আগেই 2 হাত দিয়ে জায়ানের চোখচোরা ধরে ফেলে। আমতা করে লজ্জামাখা সুরে বলে, এভাবে তাকাবেন না মরে যাই। জায়ান টুক করে লিয়ানার ঠোঁটে চুমু খেয়ে নেয়। লিয়ানা কেশে উঠে সরু চোখে তাকিয়ে বলে, বেহা লোক। ইয়েস ইউ আর মাই হা, অ্যান্ড আই অ্যাম ইউর বেহা।
লিয়ানা হঠাৎ জায়ানকে ছেড়ে দিয়ে কেমন অন্যমনস্ক হয়ে পড়ে। জায়ান লিয়ানার হাত স্পর্শ করতেই লিয়ানার হুঁশ ফিরে আসে। কপালে গুড়ি গুড়ি ঘাম জমে উঠেছে। লিয়ানাকে হঠাৎ চুপ মেরে যেতে জায়ান লিয়ানার গাল চেপে ধরে বলে, হোয়াট হ্যাপেন্ড? আমার দিকে তাকা। কিছু না তো। জায়ান নাক ফুলিয়ে সামনে অগ্রসর হয়ে লিয়ানার গাল আরো জোরে শক্ত করে চেপে ধরে ফেলে। চুপ থেকে রাগাস না আমায়। না মানে হায়ার ম্যাথে প্লাস, আসলে তো আমি এ প্লাস পেতাম তাই না? কথা সেটা না, কথা হলো হঠাৎ করে কলেজের ম্যাথ টিচার এর কথা মনে পড়ে গেল। জায়ান চোয়াল শক্ত করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। আপনি শুনলে অবাক হবেন স্যার, না হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে যায়। অদ্ভুত না? কলেজের কেউ বুঝে উঠতে পারেনি হঠাৎ করে কলেজের একজন প্রফেসর গায়েব কি করে হতে পারে। লিয়ানা ম্যাথে বরাবরই ফুটবল ছিল। নতুন নতুন কলেজে ভর্তি হওয়ার পর কলেজের প্রফেসরের কাছেই টিউশনিতে দিয়ে দেয় লিয়ানাকে তার বাবা ফাহিম খান। মেয়ের সুবিধার জন্য তিনি স্যারকে বাড়িতে এসে পড়াতে বলেছিলেন। প্রফেসরও লিয়ানাকে বাড়িতে এসেই পড়িয়ে যেতেন। ভালো পড়াতেন। কিন্তু ফার্স্ট ইয়ারে আশ্চর্যজনকভাবে প্রফেসর হেলাল কলেজে আসা বন্ধ করে দেন। আর না লিয়ানাকে পড়াতে আসতেন। ওনার পরিবারও ওনার কোনো খোঁজ পায়নি। আর লিয়ানা শুনেছিল থানায় মিসিং ডায়েরি করেও কোনো লাভ হয়নি। আজ প্রায় 1.5 বছরের কাছাকাছি ওই স্যারের কোনো খোঁজ নেই। লিয়ানা তারপর আর কোনো শিক্ষকের কাছে ম্যাথ পড়েনি। স্যারের পড়াই বুঝতো, শুধু না পড়ে এক্সাম দেওয়ার কারণে গ্রেড পয়েন্ট কম পেতে হলো। হেলাল স্যার তার কাছে লাইফের বেস্ট টিচার ছিল। উপরওয়ালার কাছে প্রার্থনা করে যেন স্যার যেখানেই থাকে সুস্থ থাকেন। জায়ান লিয়ানার চুল পিছন দিকে মুখ করে দরে নিজের দিকে টেনে আনে। চোখজোড়া ততক্ষণে রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগে ফুঁসতে ফুঁসতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলে, তোর তো দেখি নিজের স্যারের প্রতিও কত দরদ। দুনিয়ায় সবার প্রতি দেখি তোর দরদের শেষ নাই। এমন দরদ তো আমার জন্য দেখলাম না। লিয়ানা ব্যথায় কুকড়ে উঠে উফ শব্দ করে উঠে। লিয়ানা সত্যিই বুঝে উঠতে পারেন না জায়ানের হৃদয়ে এত কিসের ক্ষোভ জমা। সে কি এমন বলে ফেলল? এইটুকুতেও রাগ দেখাতে হবে? আর প্রফেসর এর কথা বলাতে এত চটে গেছেনই বা কেন? অবশ্য এনার তো রাগ করার জন্য কোনো কারণও দরকার হয় না। এমন বুনো সারের মতো জায়ানকে ক্ষোভতে দেখে লিয়ানার কলিজাটা মোচড় দিয়ে উঠেছে। না জানি এখন আবার না কোনো রণক্ষেত্র বাতিয়ে বসে। একটুও বিশ্বাস নেই লিয়ানার। লিয়ানা জায়ানের গ্রীবা থেকে বের হতে ছটফট করতে থাকে। জায়ান উল্টো লিয়ানার ঘাড় স্পর্শ করে ঠুট ঠুট মিলিয়ে দেয়। উন্মাদনায় মত্ত হয়ে লিয়ানার অধর শক্ত করে চেপে ধরে থাকে। যেন নিজের ভিতরের দাবানল কমানোর এটাই একটা মোক্ষম উপায়। জায়ানের হিংস্রতা তীব্র হতেই লিয়ানা সহ্য করতে না পেরে জায়ানের গাল ধরে মুখ সরিয়ে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জায়ান ধরতে নিলেই লিয়ানা তড়িঘড়ি করে ওঠে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জায়ান শুধু ঘাড় ঘুরিয়ে একবার এপাশ ওপাশ হেলিয়ে নিয়ে মেঝেতে পড়ে থাকা সাদা গোলাপের তোড়াটার দিকে লালিমা দৃষ্টি নিক্ষেপ করে একটা পৈশাচিক হাসির রেখা টেনে বলে, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, শালী ছলনাময়ী, ফাক ইউ অ্যান্ড আই উইল কিল ইউ। তোর ঘাড় তেরামিগুলো জাস্ট টু মাচ পেইনেবল। ড্যাময়েত। জায়ান গোলাপগুলো হাত দিয়ে তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। কাঁটাযুক্ত গোলাপের তোড়ার ফুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফ্লোরে ফেলতে থাকে। কাঁটা বিঁধে জায়ানের হাত দিয়ে চুয়ে চুয়ে রক্তক্ষরণ হয়ে সাদা পাপড়িগুলো লাল হয়ে ভিজে উঠেছে। সবগুলো পাপড়ি টুকরো টুকরো করে শান্ত হয়ে পা দিয়ে পিষে এদিক ওদিক ছুটতে থাকে। পাশের চেয়ারটা লাথি মেরে উল্টিয়ে হনহনিয়ে উপরে বেডরুমে না গিয়ে উল্টো পথে করিডোর দিয়ে শেষের লাইব্রেরি রুমে ঢুকে ডোর লক করে দেয়। ড্যাশ 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 ড্যাশ। নাদিয়ার রাতের পরা নাইটি পরেই সিঁড়ি বেয়ে পুরো এম্পায়ার চিল্লাতে চিল্লাতে নামতে থাকে। একে পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে, মাইগ্রেনের প্রবলেমে যেন মাথাটা ফেটে যাবে। নিচে ডাইনিং স্পেসে এসেই হাতের কাছে যা পাচ্ছে সব মেঝেতে ছুঁড়ে ফেলতে থাকে। কাঁচ ভাঙার শব্দে পুরো প্যালেস কেঁপে উঠছে। মিসেস হান রান্নার রুম থেকে শব্দ পেয়ে ছুটে আসে, এসেও নাদিয়াকে শান্ত করতে পারেন না। মিসেস হানের রুমে মেরিন জানালার পাশে বসেছিল। এত বিকট শব্দ শুনে দরজার কাছে উকি দিতেই চোখের সামনে যা দেখতে পায় দেখে তার গা খানা শিউরে ওঠে ভয়। মুখে হাত দিয়ে ভয়ে ভিতরে ঢুকে পড়ে। এ বাড়ির মানুষগুলো এত আজব কেন বুঝে উঠতে পারল না মেরিন। নাদিয়া হাতের বন্দুক দিয়ে উপরে ঝাড়বাতিতে ফায়ার করে দিয়েই পুরো ঝাড়বাতি ফ্লোরে পড়ে অংশবিশেষগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়তে থাকে। কাচের টুকরো উড়ে এসে নাদিয়ার ঘাড়ের পাশ দিয়ে ছুঁয়ে যেতেই গলার সাইড কেটে যায়। সেদিকে মন না দিয়ে নাদিয়া চিৎকার করতে থাকে, আমার বাড়িতে ঢুকে আমার বেডরুমে প্রবেশ করার সাহস হয় কি করে? হয় কুত্তার বাচ্চার আমাকে স্পর্শ করার। যেই হাত দিয়ে আমাকে ছুঁয়েছে ওই হাতগুলো কেটে রাস্তার কুকুরদের খায়াবো আমি। এত হাই সিকিউরিটির মধ্যে কেউ কি করে প্রবেশ করতে পারে? সবগুলোর চাকরি যদি আমি না খাই আমিও নাদিয়া না। সবগুলোকে বের করে দিব। কার হাত কেটে কুকুরকে খাওয়ানোর প্ল্যান করছিস নাদিয়া? এলেক্স হাই তুলতে তুলতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। পুরো ডাইনিংয়ের এমন নাজেহাল অবস্থা দেখে থ মেরে সেদিকেই দাঁড়িয়ে পড়ে। নাদিয়া এলেক্সের দিকে তাকিয়ে আবার চিৎকার করে উঠে, ওই মার্কসম্যানকে, ফাকিং অ্যাসহল, আমার বেডরুম অবধি চলে এসেছে, আমায় টাচ করেছে। আর কি কি করেছে কিছু মনে নেই। মুখটাও দেখতে পাইনি। আমি ড্যাম শিওর ওটা উই সাইকোটাই ছিল। রাতে আমার কি হয়েছিল ওহ গড।
নাদিয়ার কথা শুনতেই অ্যালেক্স কেসে ওঠে। হাসবে না কাঁদবে বুঝে উঠতে না পেরেও পেট চেপে হু হু করে হেসে ওঠে। সিঁড়ি থেকে নেমেই নাদিয়ার কপালে হাত রাখে, টেম্পারেচার চেক করে। মানে মাথা কি ঠিক আছে নাদিয়ার? কি সব বলছে? নাদিয়া অ্যালেক্সর হাত সরিয়ে রাগে গোজাগোজ করতে করতে বলে। কি সমস্যা তোর? পেটে কি কৃমি উদয় হয়েছে নাকি? আমি হাসার মতো কি বলেছি? আর ইউ মেড নাদিয়া? কি যাতা বলছিস? রাতে কি বেশি নেশা করে ফেলেছিলি নাকি? যার হাত কেটে কুকুরকে খাওয়ার কথা বললি ওই মনস্টার তোর হাত কেটে খেয়ে নিতে পারবে? ইউ, তুই কি বুঝাতে চাইছিস সাইকোটা তোর সাথে রোমান্স করতে তোর রুমে এসেছে? এটা আমি বিলিভ করব? অ্যালেক্স আরো উচ্চ শব্দে হেসে ওঠে। এর থেকে তো কেউ যদি এসে বলে যে সে কাটা চামচ দিয়ে পানি খায়, আমি তাও বিশ্বাস করে নিব। হা হা হা। শাট আপ বিচ, আমি হসপিটাল থেকে এসে ড্রিঙ্কস করব। নাদিয়া কিছুটা শান্ত হয়ে চেয়ারে ধোপাস করে বসে পড়ে। এলোমেলো চুলগুলো পিছন দিকে খোপা করে নিয়ে বলে, আম সিরিয়াস অ্যালেক্স, ফান করছি না। প্যালেসের চারদিকের প্রত্যেকটা সিসি ক্যামেরা একটু চেক দিবি। আফসোস যদি আমার রুমে একটা থাকতো। একটু দেখ না। দেখে নিয়েছি আমি। কেউ আসেনি। গার্ডেন থেকে প্যালেসের ভিতরে প্রবেশ করে মার্কো। নাদিয়া অ্যালেক্স ঘাড় ঘুরিয়ে মার্কোকে দেখতে পায়। মার্কো একটা টি শার্ট আর ফর্মাল প্যান্ট পরে পকেট হাত রেখে ডাইনিং টেবিলের কাছে এসে গম্ভীর কণ্ঠে বলে, আমি তো কাউকেই কাল রাতে প্রবেশ করতে দেখিনি। মার্কো পকেট থেকে একটা রুমাল বোপর করে নাদিয়ার গলার রক্ত মুছে দিয়ে চেপে ধরে রাখে। নাদিয়া আর কিছু বলে না। এদেরকে কিছু বলেও লাভ হবে না ভেবে শান্ত হয়ে বসে থাকে। মার্কোর দিকে তাকাতেই মার্কো কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে, পেইন কিলার খেয়ে নিঃশরীর বেশি ব্যথা করলে হসপিটাল অনেকদিন ছিলি তাই হয়তো। তারপর মার্কো নাদিয়ার মাথায় হাত বুলিয়ে উপরে উঠতে থাকে। মুহূর্তে নাদিয়ার ফোনে কারোর কল ভেসে ওঠে। রেহমান পাশার নাম্বার দেখতে পেয়ে নাদিয়া কল রেখে কাট করে দেয়। হঠাৎ একটা ফুলদানি ভাঙার শব্দ পেয়ে সকলে মিসেস হানের রুমের দিকে তাকাতেই দেখে মেরিন এর হাত লেগে তা মেঝেতে পড়ে গিয়েছে। মেরিন ভয়ে রুমের দিকে যেতে নিলে নাদিয়া ডেকে ওঠে, কে কে ওখানে? কাম হেয়ার। আইসের কাম। মিসেস হান অ্যালেক্স চোখাচোখি করে একে অপরের সাথে। এই মেয়েটাকে কে বলেছে দরজার কাছে এসে লুকিয়ে লুকিয়ে কথা শুনতে? অ্যালেক্স তো আজকেই তাকে এখান থেকে নিয়ে যেত। নিজেও ধরা খেলো, অ্যালেক্সকেও খাওয়ালো। মনে মনে এই মাথা মোটা মেয়েকে গালমন্দ দিতে থাকলো অ্যালেক্স। এদিকে মেরিন শুকনো টুকরিলে সামনে এগিয়ে আসে। ভয়ে হাত কচলাতে থাকে। নাদিয়া মিসেস হানের দিকে তাকিয়ে বলে, কে এই মেয়ে? এখানে এলো কি করে? মিসেস হান কোনো জবাব না দিয়ে অ্যালেক্সের দিকে তাকাতেই অ্যালেক্স গলা খাঁকড়িয়ে কিছু না ভেবেই বলে দেয়, সি ইজ অ্যা নিউ মেড। মিসেস হানের তো বয়স হয়েছে তাই ভাবলাম আরেকটা সার্ভেন্টের দরকার। নাদিয়া তেমন একটা গুরুত্ব দিল না। সব কাজ বুঝে নিয়েছ তো? নিয়ম কানুন জেনে নিও মিসেস হান থেকে। অ্যালেক্স মাথা নাড়িয়ে মেরিনকে হ্যাঁ বলতে বলল। আপাতত এটা ছাড়া আর উপায় নেই। মেরিনের খারাপ লাগলো, তাও অসহায় দৃষ্টি ফেলে মাথা নেড়ে সম্মতি জানালো। ড্যাশ 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 ড্যাশ। রাত প্রায় 9টা বেজে 10 মিনিট। রাতের আল্পস যেন এক নিঃশব্দ স্বপ্নের রাজ্য। চারপাশে গভীর নীল অন্ধকার, দূরের পর্বত শিখরগুলোতে বরফের সাদা চাঁদের আলোয় ঝিকমিক করছে। মনে হয় যেন কেউ নীল ক্যানভাসের সোনালি তুলি টেনে রেখেছে ঠান্ডা আলোয়। হাওয়াটা কাঁপছে, কিন্তু তাতে কোনো ভয় নেই, শুধু এক মৃদু নিঃশ্বাসের শব্দ যা পাহাড়ের বুক ছুঁয়ে নিচে নেমে আসে উপত্যকার দিকে। বাতাসে পাইন গাছের গন্ধ, সেই গন্ধে একা পাহাড়ির রাতের ভেজে ছোঁয়া মিশ আছে। প্যালেস অফ লিয়ারজে জায়ানের বেডরুমে চাঁদে আলোতে এক সুন্দরী কোমল দেহে শাড়ির কুচি ঠিক করে নিচ্ছে। বারবার খুলে যাচ্ছে আবার পড়ছে। লিয়ানা শাড়ি পরতে পারে না। ছোট আম্মু পরিয়ে দিত, তাও কেন যেন মন চাইল আজ পরতে। স্নিগ্ধ মুখখানা লজ্জায় লাল হয়ে আছে। শাওয়ার নিয়ে শরীর টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নি আর নাহায়ার ড্রায়ারে চুল শুকিয়ে নিয়েছে। ভেজা শরীরে শাড়ির কুচি ভাঁজ করতে মগ্ন। জায়ান সারাদিনেও একবারের জন্যেও লিয়ানার কাছে আসেনি। খাবারও খায়নি। লিয়ানা হাসল। সারাদিন আসেননি ঠিক আছে, রাতে তো বেডরুমে আসবে ঘুমোতে, আর রুমে প্রবেশ করে নিজের বউকে শাড়ি পরা অবস্থায় দেখে কেমন ফিলিংস হয় সেটা লিয়ানাও আজ পরখ করে দেখেই ছাড়বে। কিন্তু শাড়ি তো পরতেই পারছে না। হঠাৎ ডোর খোলার শব্দে লিয়ানা ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। জায়ান রুমে প্রবেশ করতেই তার চোখচোরা বেডের পাশে দাঁড়িয়ে থাকা লিয়ানার দিকে যায়। জায়ান দৃষ্টি সরিয়ে নিজেকে সংযত করার বৃথা চেষ্টা চালিয়ে বেডে গিয়ে শুয়ে পড়তে নিলেও আবার লিয়ানার দিকে দৃষ্টি ফিরায়। একটা কালো সিল্কের মিহি পাতলা শাড়ি পরেছে। হাতে কাছের চুড়িগুলো ঝনঝন শব্দে জায়ানের কানে বেজে উঠছে। লিয়ানা জায়ানকে জ্বালাতে গলা খাকরানি দিয়ে বলে ওঠে, এই যে মহোদয়, শুনছেন? দাঁড়িয়ে না থেকে একটু হেল্প করলেও তো পারেন। আজব। জায়ান দু কদম এগিয়ে গিয়ে পিছন থেকে লিয়ানার শাড়ির ভাঁজে হাত দিয়ে পেট স্পর্শ করে ধরে। কোমরে ঠান্ডা হাতের তালুর স্পর্শে লিয়ানার নিঃশ্বাস থেমে যাওয়ার উপক্রম। জায়ান লিয়ানার ঘাড়ে ওষ্ঠ ঠেকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, আমি সূক্ষ্ম হাতে শাড়ি খুলে দিতে পারবো বেবি। পরাতে নয়। পরে আর কি হবে, এখনই আমি তা খুলায় মগ্ন হব যে। মনে আগুন ধরানোর জন্য ভালোই ফাঁদ পেতেছিস দেখছি, ব্লাডি স্টুপিড। লিয়ানা জায়ানের দিকে ফিরেই গলা জড়িয়ে ধরে নিল। জায়ানের শার্টের কলার টেনে নিজের দিকে টেনে আনে।
শরীরের বহমান স্রোত নদীর উত্তাল ঢেউগুলো জায়ানের নজরে পড়তে না দিয়ে জায়ানের শার্টের উপরের দুটো বোতাম খুলে সুঠামদেহের বক্ষভাজায় আলতো করে চুমু খেয়ে নেয়। লিয়ানার ভেজা চুল থেকে ক্রমাগত পানি টুপুটুপ করে পরে ললাটে এসে গড়িয়ে নিচে পড়ছে। এমন মোহনীয় সৌন্দর্যের উন্মাদ প্রায় জায়ান নিজের বুকের উপর থেকে লিয়ানার মুখশ্রী তুলে গরম নিঃশ্বাস ছেড়ে বলে, মুরগি আজ নিজের ইচ্ছায় শিয়ালের শিকারী হতে চাইছে। লিয়ানা ঠোঁট কামড়িয়ে জায়ানের বুক উন্মুক্ত করে দিয়ে বাঁকা হেসে বলে, শিয়াল যদি এত হট ড্যাশিং হয় তার মুরগি হতে আমি 100 বার রাজি। সূর্য কি আজ পশ্চিমে উঠল নাকি? উহু, সূর্য সঠিকভাবে উঠেছিল। জায়ান আরো শক্ত করে লিয়ানার কোমর জড়িয়ে ধরে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়। উত্তেজিত হয়ে লিয়ানার শাড়ির আঁচল সরাতে যাবে তার আগেই লিয়ানা নাচতে শুরু করে হট ডান্স বোল্ড সং গেয়ে গেয়ে। রুকনা নেহি মুঝে ইসকো, জিদ পি এ গেইকুন মি, ইজ কাথার দিওয়ানা, পাঞ্চাথা। জায়ানু উন্মাদনায় মত্ত হয়ে লিয়ানার হাত ধরে তাকে খুলাতে খুলাতে সুর তুলে নেশালো সুরে বলে, দেখো না ইয়াহা নেক, মিরা হালকে সাহিন, টুটিক আভি তাক না যুদ্ধ, আফসাম্বানে নেহিহীন, জো বিয়ে চাইহীন উ শাহিহীন। আউ না। জায়ান লিয়ানাকে কোলে তোলে বেডে শুয়ে দিতে খাড়ে ওষ্ঠ ঠেকিয়ে নিচে নামাতেই লিয়ানা বড় বড় শ্বাস টেনে জায়ানের গলার চেইনে কামড় বসিয়ে এক ধাক্কায় বেডে শুয়ে হাত দিয়ে চুলগুলে খোপা করে। দুষ্টু হেসে জায়ানের কপালে চুমু খেয়ে আরো উত্তেজিত করে বেড থেকে নেমেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে ডোর লক করে দেয়। ঠ্যাক যা ভেবে রেখেছিল তাই করল। লিয়ানা এটাই চাইল জায়ানকে বিভোর বানিয়ে একটু উত্তেজনামূলক শাস্তি দিতে। এবার ভিতরে একটু ছটফট করুন, কেমন লাগে কি করতে পারে লিয়ানাও দেখে ছাড়বে। জায়ান ভারী নিঃশ্বাস ফেলে ডোরে এসে একবার ধাক্কা দেয়। রাগ হলেও তা চেপে গিয়ে মাতাল সুরে বলে, দরজা খোলে আমার কাছে আইচান, আদরই তো করব, খেয়ে ফেলবো নাকি, খোল বলছি। লিয়ানা কোনো প্রতিউত্তর না করে মিটমিটিয়ে হাসতে থাকল। পাগল প্রায় জায়ান নিজের চুল খামছে ধরে তেজি কণ্ঠে এবার চিৎকার করে উঠে, শালি বান্দি, তুই কি দরজাটা খুলবি নাকি আমি দরজা ভেঙে তারপর খাট ভাঙার ব্যবস্থা করব? কোনো সারা শব্দ না পেয়ে জায়ান দরজাটাই ভেঙে দিল। জায়ানের এখন কাণ্ডে লিয়ানা এবার সত্যি সত্যি ভয় পেল। তুই গেলি রে লিয়ানা, পালা। সিংহ খাঁচা মুক্ত হয়ে গেল। দাঁত দিয়ে নখ কামড়িয়ে লিয়ানা শাড়ি কোনোমতে সামলিয়ে দৌড় লাগাতে যাবে কিন্তু পিছনে ফিরে দেখে জায়ান নাই। জায়ান লিয়ানার কাছে না এসে টাওয়াল গলায় ঝুলিয়ে অ্যালকোহলের বোতল নিয়ে ছাদের দিকে পা বাড়াচ্ছে। লিয়ানা মুখ ভচকিয়ে গেল। পাগল টাগল হয়ে গেল নাকি এই লোক? লিয়ানা শাড়ির আঁচল ঠিকঠাক করে নিয়ে শতান হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল। মিশন কি ফেল হয়ে গেল নাকি? ড্যাশ ড্যাশ ড্যাশ। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও জায়ান আসছে না দেখে লিয়ানাও গুটি গুটি পায়ে উপরে ছাদের রফটপের দিকে পা বাড়ায়। উপরে উঠতেই দরজাটা নিচ থেকে খুলে খেল। বিলাসবহুল প্যালেসের ছাদ, প্যালেসের ভিতর থেকেও আরও বিলাসবহুল ভাবে সাজানো। লিয়ানা প্রথম এখানে এলো। চারপাশে চোখ ভোলানোর সুন্দর। রাতের বেলা পুরো ছাদ রঙিন লাইটে মোড়ানো। ঠান্ডা বাতাস শরীরে লাগতেই লিয়ানা কেঁপে উঠল। পাতলা শাড়ি পরেই ছাদ ঘুরে দেখতে গিয়ে দেখে একটা সুইমিং পুল। পুলের চকচক কাচের মতো স্বচ্ছ নীল পানিতে নেমে আছে জায়ান। এক হাতে ড্রিঙ্কসের গ্লাসে চুমুক বসাচ্ছে। লোকটা যে রাগে গোজগোজ করতে করতে অ্যালকোহল গিলছে লিয়ানার আর বুঝতে বাকি রইল না। এত ঠান্ডার মধ্যে কিভাবে নেমে আছে পুলের পানিতে এই লোকটা জানা নেই তার। শীত লাগে না নাকি? লিয়ানা দম করতে করতে পুলের ধারে গিয়ে দাঁড়িয়ে জায়ানকে দেখতে থাকে। উফস, পরিবেশটাকে হট বানিয়ে দিল অসভ্য লোকটা। জায়ান একবারের জন্যেও লিয়ানার দিকে তাকালো না, শুধু অ্যালকোহল গিলতে থাকে। লিয়ানা জায়ানের সামনে গিয়ে পানি ছুঁড়ে মারে। মুখে পানির স্পর্শ পেতে জায়ান লিয়ানার হাত ধরে ফেলে। লিয়ানা বড় বড় চোখ করে পিছনে সরে যেতেই জায়ান লিয়ানাকে হ্যাচকা টানে পুলে ফেলে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। লিয়ানা ঠান্ডা পানিতে কাঁপতে থাকে। পুরো শাড়ি ভিজে একাকার হয়ে শরীরের সাথে লেগে আছে। জায়ান লিয়ানার কানের লতিতে কামড় বসাতেই লিয়ানা নিস্তেজ হয়ে পড়ে। ছেড়ে দিন, রুমে চলুন প্লিজ। জায়ান হিংস্র পশুর ন্যায় লিয়ানার গাল চেপে ধরে রক্তিম দৃষ্টি ফেলে লিয়ানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। ছলনা কেন করলি আমার সাথে? হুয়াই সুইট হার্ট, আদরই তো দিতাম, কেন কষ্ট দিলি বল? আমার শরীরটা পুরে ছাই হয়ে যাচ্ছে। ছলনাময়ী নারী। জায়ান উন্মাদের মতো লিয়ানার ঘাড়ে ললাটে ওষ্ঠ ঠেকাতে থাকে। জায়ানের হিংস্র কামড়ের আঘাত লিয়ানার পুরো শরীর জ্বালিয়ে দিতে থাকে। জায়ান লিয়ানার ললাট থেকে চুল সরিয়ে নিয়ে, তোর দেহে আমার দেয়া ক্ষত চিহ্নগুলো দেখলে শান্তি লাগে, এগুলো আরো পাগল বানিয়ে দেয় আমায় দ্যামিট। এক অদ্ভুত উন্মাদনা লিয়ানাকে অসহ্য যন্ত্রণার সাথে গ্রাস করে নেয়। খাঁচা বন্দি পাখির ন্যায় ছটফট করতে থাকে। জায়ান লিয়ানার পেট খামচে ধরে লিয়ানাকে পুলের ভিতরে চুবিয়ে দেয়। জায়ানও পুলের নিচে গিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। শ্বাস নিতে কষ্ট হতেই লিয়ানা উপরে উঠে হাঁপাতে থাকে, কাতর কণ্ঠে বলে, কেন করছেন এমন? কষ্ট হচ্ছে সুইট হার্ট, নিঃশ্বাস নিতে কষ্ট হলে বল, আমি মুখ দিয়ে সিপিআর দিয়ে দিচ্ছি। লিয়ানা কাদো কাদো কণ্ঠে বলে, ছেড়ে দিন না, আর পারছি না। বাক্যে শেষ করার আগেই জায়ান লিয়ানার অধর চেপে ধরে। ব্যথায় কুকড়িয়ে উঠে লিয়ানা। জায়ানের চুল খামছে ধরে রাখে। জায়ানের দাঁতে আঘাতে লিয়ানার ঠোঁট লাল হয়ে ফুলে উঠে 2 ফুটা রক্ত গড়িয়ে পড়ে তা থেকে। জায়ান আরো উন্মাদ হয়ে লিয়ানার টান দিয়ে লিয়ানার শাড়ির আঁচল খুলে ফেলে।
বক্ষে মুখ ডুবাতে ডুবাতে বলে, উইল ইউ বি মাই 6 অ্যান্ড আই উইল বি ইউর 9। জায়ান লিয়ানার শরীরে পুরো অ্যালকোহল ঢেলে দেয়। তারপর কোলে তুলে সুইমিং পুলের পাশে শুয়ে দেয়। জায়ান লিয়ানার উদরে চুমু খেতেই লিয়ানার শরীর কেঁপে উঠল। বেবি ক্যান আই টাচ ইউর প্রিন্সেস পার্ট অফ বডি। জায়ান লিয়ানার পুরো শাড়ি খুলে ছুঁড়ে ফেলে দেয়। পুরো শরীরে চুমুর বর্ষণ ফেলতে ফেলতে জায়ান মগ্ন হয় লিয়ানাতে। পুরো তিমিরে ঢাকা একটা কুয়াশাচ্ছন্ন রাত তীব্র মোহের সাক্ষী হয়ে থাকে। রাতের শেষ প্রহরে জায়ানের কাছ থেকে ছাড়া পায় লিয়ানা। পুরো শরীর ঠান্ডায় জমে নিস্তেজ হয়ে পড়ে আছে। জায়ান লিয়ানার বুকের উপর মাথা রেখে ফিসফিসিয়ে বলে, আর ইউ স্যাটিসফাইড সুইট হার্ট। জানালার কাচ গলে একটা ডোরাকাটার রঙিন প্রজাপতি উড়ে এসে নাকের ডগায় বসতেই লিয়ানার নগ্ন শরীরটা নড়ে উঠল। একটা সাদা মখমলের লেপ শরীরে জড়ানো তার। প্রভাতের কুয়াশাভেদ করে আসা সূর্যের নরম আলো এসে মুখাবয়বে পড়ে পিটপিট করে চোখজোড়া খুলতেই চারপাশে চোখ বুলাতে থাকে। নিজেকে বেডরুমে আবিষ্কার করতে পেরে খানিকক্ষণ নিশ্চুপ থেকে বেডে হাত দিয়ে জায়ানকে খুঁজতে থাকে। কিন্তু জায়ানের কোনো অস্তিত্ব নেই বেডরুমে। রাতের শেষ প্রহরে জায়ান লিয়ানাকে কোলে তুলে বেডরুমে নিয়ে এসে শুয়ে দিয়েছিল। জায়ান প্রায় সময় এমটাই করে। লিয়ানা কোনো প্রভাতেই জায়ানকে তার পাশে পায় না। কেন পায় না তা সে জানে না। কোথায় চলে যায় লোকটা। লিয়ানার পুরো শরীর থেকে নেশা জাতীয় দ্রব্যের কেমন একটা ঝাঁঝালো গন্ধ টের পেতেই পুরো শরীর ঘুলিয়ে উঠল। পুরো শরীরে অসহনীয় ব্যথার ছাপ। আপ্রাণ চেষ্টা চালিয়ে কোনোভাবে বিছানা ছেড়ে উঠে শাওয়ার নিতে যায় লিয়ানা। ঝর্ণার পানি ছেড়ে বেশ কিছুক্ষণ স্ট্যাচু হয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাসটা ভারী হয়ে উঠেছে। শাওয়ার শেষ করে শরীরে টাওয়াল জড়িয়ে এসে কলিজার রঙা কুর্তি পরে নেয়। মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ার করছে আর পুরো শরীরের রক্ত জমাট বাঁধাকা মূর্খত চিহ্নগুলোতে ভিটামিন কে ক্রিম আলতো হাতে লাগিয়ে নেয়। প্রত্যেকটা সঙ্গে দংশী লস স্থানগুলো যেন পুড়ে যাবার ন্যায় যন্ত্রণা। ড্রয়ার থেকে একটা পেইন কিলার ঠান্ডা পানির সাথে গিলে নেয়। মাথাটা টনটন করে ব্যথা অনুভূত হতে থাকে লিয়ানার। ফ্রেশ হয়ে জায়ানকে ডাকতে ডাকতে নিচে নামে। ডাইনিং স্পেসে এসে দেখে টেবিলের উপর কয়েক রকমের ফল সাজানো ব্রেকফাস্ট রেডি করা। তবে বউ মির উপরে হওয়ার কারণে ব্রেকফাস্ট মুখে দেয়ার রুচিবোধ হলো না। বিগত কয়েকদিন যাবৎ বাড়ির কথা মনে হচ্ছিল লিয়ানার। মায়ের সাথে কথা হয় না কতদিন। না তার বাড়ির লোক একটা কল করে খবর নেয় আর না জায়ান কল করে। জায়ানকে বলারও সাহস নেই লিয়ানার। শিওর যদি বাড়িতে কথা বলার কথা বলে জায়ান ক্রোধে ফেটে পড়বে। তবে তার খুব মন চাইছে একবার নিজের মায়ের কণ্ঠটা শুনতে। জায়ান নেই, তবে লিয়ানার মনে পড়ল সেদিন ক্যাবিনেটের পাশে একটা ল্যান্ডলাইন টেলিফোন দেখেছিল। ল্যান্ডফোন থেকে ইন্টারন্যাশনাল কল তো করা যাবে আইএসডি দিয়ে, তবে কান্ট্রি কোড এরিয়া কো লাগবে। লিয়ানার মুখে একটা হাসির রেখা দেখা যায়। প্রফুল্লচিত্তে মগ্ন হয়ে ল্যান্ডফোনে বাড়ির নাম্বারে কল ডায়াল করে। কিছুক্ষণ যাবৎ কল দেওয়ার পরও লিয়ানা বুঝে উঠতে পারল না কল কি যায় নাকি না। কয়েকবার একনাগাড়ে চেষ্টা করে যায়। হতাশ হয়ে যেই না পিছনে ঘুরে তাকায় তখনই আঁতকে উঠে কান থেকে ল্যান্ডফোনটা মার্বেল ফ্লোরে পড়ে বিক শব্দ হয়। জায়ান দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। ইনি হঠাৎ করে কোথা থেকে উদয় হলো। লিয়ানার শুকনো ঢুক দিলে আমতা আমতা করে বলে, আপনি কই ছিলেন? হোয়াই? তার কৈফিয়ত কি আমি তোকে দিব? অবশ্যই দিবেন। আই অ্যাম ইউর ওয়াইফ। জায়ান পিছনের দেয়ালে একটা ঘুষি মেরে ক্রোধে ফেটে পড়ে লিয়ানার সামনে এসে দাঁড়ায়। বড় বড় শ্বাস টানতে থাকে। হাত মুষ্টিবদ্ধ করে। তার চোখের মনিতে ধরা পড়ছে রাগ, সাথে একটা অস্থিরতা, যেন নিজের ভেতরের দানবের সঙ্গে যুদ্ধ করছে সে। সবকিছু আমার নিয়ন্ত্রণে এবারে। কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? এত বোকা কেন তুই? আমাকে বলতি। তুই জানিস ল্যান্ডফোন যে আমার ফোনের সাথে কানেক্ট করা। আমার থেকে লুকিয়ে চুরিয়ে তুই কিছু করতে পারবি না। নাথিং। ইউর এভরিথিং ইজ অনলি মাইন। জায়ান লিয়ানার দিকে হালকা ঝুঁকতেই লিয়ানা পিছিয়ে যেতে নিলে জায়ান ধরে ফেলে। হ্যাচকা টানে নিজের কাছে টেনে অগণিত চুমু খেতে থাকে লিয়ানার গালে, ঘাড়ে। টানা কয়েক মিনিট পর জায়ান লিয়ানার গাল শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে ওঠে, ইউর আর অনলি মাইন, মাইন মাইন মাইন। তোর ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকেই না। দুনিয়ায় কাউকে না, নিজের সন্তানদেরও না। না। কি সব যাতা কথা বলছেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? উহু, আমার বেবিসরা তো আমারই অংশ, আমার ডিএনএ। তাদের সাথে নো কম্পার। যাক একটু হলেও বোধবুদ্ধি আছে, তাহলে আমি ভেবেছিলাম সব লোক পেয়েছে আপনার। জায়ান লিয়ানাকে ঘুরিয়ে টেবিলের উপর বসিয়ে দেয়। জায়ান চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল, কিন্তু ভিতরে ক্রোধের আগুন ভেতরে এখনো জ্বলতে থাকে, নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ দেয়ালের দিকে খুশি মারতেই শব্দটা ঘরের নিস্তব্ধতা চিরে ফেলে। জায়ান নিঃশ্বাস নিতে নিতে লিয়ানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে বজ্রের ন্যায় বলে, টেল মি ইউ আর মাইন। ইয়েস, 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 আই অ্যাম অনলি ইয়োর্স জায়ান। কল মি সুইথহার্ট। ইয়েস সুইথহার্ট। হোয়াইট রোজ, নাও কিস মি। ইফ ইউ ডোন্ট ডু দিস, আই শুয়ার আই উইল ফিকে এবং লিক ইউ রাইট নাও। মানে। লিয়ানা টেবিল থেকে নেমেই সরে যেতে নিলে জায়ান লিয়ানার দুহাতে পিঠে চেপে ধরে নেয়। জিভ দিয়ে গাল স্পর্শ করে। লিয়ানার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। শ্বাস টেনে চুলের ঘ্রাণ টেনে নেয় নিজের মধ্যে। হিমশীতল অনুভূতিতে জমে যায় লিয়ানা।
জায়ানের গাল ধরে চোখের নাজুক দৃষ্টি ফেলে। জায়ানের ঠোঁটের নিচে বাদামি তিলকে চুমু খেয়ে নেয়। এত মোহনীয় কেন এটা? জায়ানের চোখের দিকে তাকালে কেন লিয়ানা সব ভুলে যায়? এত ভালোবাসতে কেন ইচ্ছা করে এই পুরুষটাকে? এটা কি ভালোবাসা নাকি ভালোবাসার সীমানা পেরিয়ে অন্য কিছু? ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে লিয়ানা জায়ানের শার্টে মুখ গুজে দেয়। জায়ানের বুকের মুখ দিয়ে আঁকিবুকি করতে করতে বলে, ব্রেকফাস্ট করে নিন। খেয়ে নিয়েছি, স্ট্রবেরি উইথ মিল্ক। এ কেমন উদ্ভুত রেসিপি, মাই ফেভারিট। মাঝে মাঝে চকলেট দিয়েও খাই। আচ্ছা শুনুন না, কি বাড়িতে একটা কল করবেন? কথাটা কানে আসার আগেই জায়ান রক্তিম চোখে লিয়ানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তরতর করে রক্ত গরম হয়ে বেরিয়ে আসার উপক্রম। জায়ানকে রাগে গোজগোজ করতে দেখে লিয়ানা চুপ হয়ে যায়। হাত উঁচিয়ে গালে চড় বসানোর আগেই জায়ান হাত মুষ্টিবদ্ধ করে পায়চারি করা শুরু করে, একবার এদিক তো আরেকবার ওদিক। নিজের চুল খামচে ধরে রেখেছে। জায়ানের মুডটাই খারাপ করে দিল লিয়ানা। জায়ানের উপর ক্রোধের ছায়া দেখতে পেয়ে লিয়ানা জায়ানকে শান্ত করতে কাছে গেলেই জায়ান এক ধাক্কা মেরে তাকে ফ্লোরে ফেলে দেয়। হাতের কনুইতে ব্যথা পেতেই মৃদুস্বরে ঘুমিয়ে উঠল লিয়ানা। জায়ান লিয়ানার হাতের মাঝ বরাবর ধরে উঠিয়ে টানতে টানতে বাহিরে নিতে থাকে। লিয়ানা জায়ানের কাছ থেকে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে তেজি গলায় বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট জায়ান, এনাফ ইজ এনাফ। হাতটা ছাড়ুন বলছি। তুই আজকে যেই কোনো একটা অপশন চুজ করবি, হয় আমি না হলে তোর ফ্যামিলি। জায়ানের এমন নিষ্ঠুর আচরণে লিয়ানার মেজাজ এবার দ্বিগুণ বেড়ে গেল। ফ্যামিলি কি শুধু তার? জায়ানের না, এটা কি কাম্য? জায়ানের বাড়াবাড়িগুলো চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে এবার। কিসব ব্রেইনলেস কথাবার্তা আপনার? কি খেয়ে এসেছেন? মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছেন। ভুলে যাবেন না, যেই ফ্যামিলির কথা বলছেন তা একান্ত আমার না আপনারও। না আমার না, তোর। আমি লেটা চুকিয়ে কবেই চলে এসেছে। এসব বাল পরিচয়ে জায়ান খান চলে না। বিহেভ ইউরসেলফ। মনুষ্যবোধ হ্রাস পেয়েছে আপনার। আনসার মিলিন। যা বলেছি তার উত্তর দে। যদি কিছু না বলিস এর পরিণাম মোটেও ভালো হবে না। লিয়ানা জায়ানের হাতে মোড় বসিয়ে দৌড় দেয়। কি করতে পারবে সেও দেখবে। লিয়ানা দৌড়ে বাগানের এক প্রান্তে এসে পিছনে ফিরে দেখে জায়ান নেই। সামনে মুখ খোলাতেই জায়ান সামনে এসে তাকে পাঁচ কোলে নিয়ে নেয়। বাগানের পাইন গাছটার কাছে এনে দাঁড় করিয়ে দেয়। ঠোঁটে বাঁকা হাসি টেনে লিয়ানার শরীর থেকে তার স্কার্ফটা টান খুলে ফেলে। ঠান্ডা পাইন গাছের সাথে লিয়ানাকে তারই স্কার্ফ দিয়ে বাঁধতে শুরু করে। লিয়ানা শুধু জায়ানের এমন উদ্ভট কর্মকাণ্ড দেখে নাক ছিটকাল। জায়ান লিয়ানাকে বাঁধল ঠিকই, তবে মোটেও শক্ত করে না। নাও গো সুইট হার্ট, এবার দৌড়তো। রান বিগ গার্ল। লিয়ানা এবার ফিট করে হেসে উঠল। চলুন ট্রুথ অর ডার খেলি। জায়ান ভ্রু কুচকিয়ে পকেট হাত রাখল। পাশেই জায়ানের সাদা আর কালো হর্ষ দুইটা বাঁধা অবস্থা আছে। জায়ান ওদের উদ্দেশ্য করে বলে, আমার হরিণীকে আজ তোদের সাথে বেঁধে দিলাম। নজরে রাখিস তো, পালাতে দিস না। তেজ বেড়েছে খুব। জায়ান মুখে শীষ বাজাতে বাজাতে চলে যেতে নিলে লিয়ানা বলে উঠে, ভয় পেলেন নাকি? বলুন ট্রুথ অর ডেয়ার। জায়ান এক সেকেন্ডই পা পিছিয়ে লিয়ানার দিকে ঘুরে তাকালো। ডেয়ার। খুলে দিন আমায়। জায়ান ঠোঁট জোড়া গোল করে হাসল। সে জানত লিয়ানা এমন কিছুই বলবে। জায়ান কোনো প্রতিউত্তর না করেই বাগানের অপর প্রান্তে গিয়ে সোফায় গা হেলিয়ে বসে পড়ল। ল্যাপটপটা অন করে কাজে মনোযোগ দিল। মাঝে মাঝে খাট কাত করে লিয়ানাকে দেখে আর বাঁকা হাসি টানে মুখে। লিয়ানা এক দৃষ্টিতেই জায়ানের দিকেই তাকিয়ে থাকে আর হাত খোলার চেষ্টা চালিয়ে যেতে থাকে। বাঁধনটা অতিরিক্ত শক্ত না হওয়ায় লিয়ানা বুঝতে পারল চাইলেই খোলা সম্ভব। লিয়ানার চোখে মুখে বিরক্তি ছাপ। জায়ানের উপর এক আকাশসম পরিমাণ ক্ষোভ জমা হয়েছে। সারারাত নির্ঘুম কাটানোর পর জায়ান ক্লান্ত হয়ে সোফাতেই পিঠ হেলিয়ে ঘুমের দেশে কখন যে পাড়ি জমালো তা বুঝে উঠার আগেই লিয়ানা নিজের হাতের বাঁধন খুলে ফেলল। জায়ানের ঘুম ফোলানো মুখটা দেখে মায়া হলেও মুখ ফিরিয়ে নিল। পাষাণ লোক আস্ত একটা সাইকো। লিয়ানা হাতের দিকে তাকায়। হাতটা পুরো লাল হয়ে গিয়েছে। লিয়ানা কোমরে হাত রেখে লিউ জিও কাছে এগিয়ে যায়, দুইটা ঘোড়ার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। জায়ান এদের খুব আদর করে, তা দেখে লিয়ানারও খুব ভালো লাগে। এতদিনে লিয়ানা জায়ানের সাথে থেকে একটা জিনিস অন্তত বুঝতে পেরেছে, জায়ান মানুষ থেকে পশু পাখি বেশি পছন্দ করে। সেদিন দোতলার জানালা দিয়ে লিয়ানা জায়ানকে একটা বুনো বিড়ালকে খাবার খাওয়াতে দেখেছিল। জিওর মাথায় হাত বুলাতে বুলাতে লিয়ানা বলে, তোমাদের বাবা অনেক হৃদয়হীন মানব। দেখেছো কতটা কষ্ট দিল। আমি ব্যথা পেয়েছি না বলো? কেন এমন করে তোমরা কি জানো? আওয়াজ করিও না, তোমাদের বাবা ঘুমোচ্ছে। একদমই উঠতে দেয়া যাবে না। আমি শুধু এটা দেখব আমাকে না পেয়ে মাননীয় উকিল সাহেব উরুফে তোমাদের বাবা কতটা জ্বলতে পারে। কিছুক্ষণ জ্বালাতে চাই। চুপ। ঘোড়াগুলি যেন লিয়ানার কথা বুঝতে পারল, যেন তারাও সম্মতি দিল। লিয়ানা গুটি গুটি পায়ে প্যালেসের মেইন গেটের বাহিরে চলে আসে। এই প্রথম জায়ানকে ছাড়া লিয়ানা বাড়ির বাহিরে পা রেখেছে। সম্পূর্ণ জনমানবহীন এলাকা। লিয়ানা যতটুকু জানে এটা ফ্রান্সের শেষ সীমানা। এটার পর ইতালির শুরু। লিয়ানা ভাবল জায়ান এক ঘুরে মানুষ পছন্দ না। শহরের কোলাহল থেকে দূরবর্তী স্থানে এসে নিজের সাম্রাজ্যের বানিয়েছেন। আশেপাশে সবুজ শ্যামলা পরিবেশ সুন্দর, তবে নাদিয়া, মার্কো ভাই, এলেক্স ওরা সহ থাকলে ভালো লাগতো লিয়ানার। একা দিন পার করতে মোটেও ভালো লাগে না তার।
একটা বাচাল স্বভাবের মেয়ের কিনা দিনের পর দিন রুমে শুয়ে বসে কাটাচ্ছে। এর থেকে হসপিটালে যে ছিল তাও শান্তিময়। লিয়ানা প্যালেস থেকে দূরে গেল না, তবে এর পিছনের দিকটায় যেতে লাগলো। যত গভীরে যাচ্ছে কুয়াশাগুলো আরো ঘন হতে থাকে। প্যালেসের পিছনের দিকে চলে লিয়ানা। আসতেই দেখল সামনে ঘন গাছপালা ঘেরা একটা বড়সড় সাইনবোর্ড লাগানো, রেস্ট্রিক্টেড এরিয়া। অবচেতন মনে কৌতূহল জাগ্রত হয়। জায়গাটা রেস্ট্রিক্টেড দেয়া কেন? বোকা মনে ফ্যান্টাসি চিন্তাভাবনা এলো। সরকারিভাবে নিষিদ্ধ জায়গাকে কে নিজের স্বামীর এরিয়া ভেবে প্রবেশ করলো। জায়ানের উপর ক্ষোভ থেকে ভাবল 1 ঘন্টা এখানে লুকিয়ে থেকে শাস্তি দিবে। আর জায়ানও খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, এটা লিয়ানার বিশ্বাস। ঘন গভীর জঙ্গলে পা ফেলে 5 মিনিট হাঁটার পর লিয়ানার সামনে একটা ঝিল দেখতে পায়। কাচের ন্যায় স্বচ্ছ জলধারা বহমান। এত সুন্দর ঝিল লিয়ানা জীবনে আর দেখেনি। জলে সাদার রাজহংসী সাঁতার কাটছে। লিয়ানা দৌড়ে গিয়ে ঝিলের ধারে বসে পা ভিজিয়ে দেয়। এত সুন্দর জায়গা কেন রেস্ট্রিক্টেড দেয়া? লিয়ানা ফিসফিস করল। আর জায়ান তাকে নিয়ে আসে না কেন? তারা তো মাঝে মাঝে এখানে এসে টাইম স্পেন্ড করতেই পারে। লিয়ানা মনের সুখে ঝিলের পানিতে পা ভিজিয়ে বসে থাকে। একটা বড় দীর্ঘশ্বাস টেনে নেয়। মনটা খারাপ, তবে ভালো রাখার জন্যই মুখে হাসির রেখা টানে সে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। লিয়ানা ঝিলের পানিতে হঠাৎ কারোর একটা ছায়ামূর্তি ভাসমান দেখতে পায়। লিয়ানা পিছন ফেরার আগেই লিয়ানার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় একটা শক্তপুক্ত হাত। লিয়ানা লোকটার হাত ধরে ইঞ্জেকশনটা খুলে ফেলে দেয়। ভয়ে চিৎকার করে ওঠে। কালো কুচকচা কালো নিগ্রু দেখতে এক লম্বা লোক তার সামনে দাঁড়িয়ে। লিয়ানা ভয়ে লোকটাকে কোনো মতে ধাক্কা মেরে দৌড়তে থাকে। লোকটা কুড়াল হাতে তার পিছু ছুটতে থাকে। লিয়ানা দৌড়াচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। ভয়ে কেঁদে ফেলেছে। বুক কাঁপছে। চুল এলোমেলো হয়ে বাতাসে উঠছে। চোখে মুখে আতঙ্কের ছায়া। রাস্তা হারিয়ে আরো ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলল। চারপাশে শুধু ঘন বন, পাইন আর ওক গাছের ভেতর দিয়ে হাওয়ার শব্দ যেন ফিসফিসিয়ে বলছে কিছু। পেছনে কোথাও ডাল ভাঙার শব্দ শোনা গেল। মাটির ওপরে লোকটার ভারী বুটের চাপ, এক অজানা নিঃশ্বাসের গর্জন। লিয়ানা হোঁচট খেয়ে মাটিতে পড়ল। জামার হাতা ছিঁড়ে কনুইকে টে গেল। শ্বাস আটকে মুখ চেপে ধরে কাদা আগেই চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। ইঞ্জেকশনের প্রভাবে শরীর অচেতন হয়ে ঢলে পড়ার আগে লিয়ানার পা ধরে লোকটা টান মারে। ড্যাশ 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 ড্যাশ। একটা পুরনো গুহা। আশেপাশে পচা পাতার গন্ধ। গুহার মুখটা সরু পাথর কঙ্কাল, দেওয়ালের দুপাশে লতাপতঙ্গ ঝুলে আছে, কুচকে নেমে এসেছে দীর্ঘ আঙ্গুরের মতো। গুহার ভিতরে মৃত মানুষ দেহের কঙ্কাল মাটি চাপা পড়ে আছে। রক্ত, পচামান, স্বরগন্ধে চারপাশ ভরে উঠেছে। ভিতরে অন্ধকার একটা রুমে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় লিয়ানা বেহুশ হয়ে পড়ে আছে। লোকটা দুটো ছুরি একটা অপরের সাথে খুঁজতে খুঁজতে গুনগুন করছে। পুরো রুম জুড়ে কেমিক্যাল, মান, শের পোড়ার বিদ্যুতে গন্ধ। লোকটা লিয়ানার কাছে এগিয়ে বিশ্রী একটা হাসি দিল। কি বিভৎস জঘন্য দেখতে লোকটাকে। লোকটা লিয়ানার চোখ কাপড় দিয়ে বেঁধে দিল। লিয়ানার শরীরের উপর ধারালো ছুরি গলা বেয়ে নিচে নামাতে নামাতে বিশ্রী হাসি দিয়ে বলে, মানুষের মান, শের স্বাদ মিটাতে আমায় আজ আর শহরে শিকার করতে যেতে হলো না। লোকটা আর কেউ না, এক ভয়ানক নাইজেরিয়ান নর খাদক, যে বহু বছর ধরে আল্পসে এসে নিজের আস্তানা বানিয়েছে। রখাদকটার প্রিয় খাদ্য তালিকায় প্রথমেই মানুষের তাজা মস্তিষ্ক। লোকটা যে একটা অত্যন্ত বিকৃত মস্তিষ্কের, তা তার কাজে ফুটে উঠল। লোকটা নারী শিকার করে, আগে ধর্ষণ করে চাহিদা মেটায়, তারপর তার মান স্ব রান্না করে খায়। লোকটা লিয়ানার কাছ থেকে সরের রুমের এক কোণে রাখা বড় বেডশিটের উপর রাখা একটা গমের শরীরের কাছে এসে পৈশাচিক হাসি দেয়। শেষবারের মতো মৃত দেহটার সাথে মেট হয়ে নেয়। বেদনশীল জায়গাগুলোতে হাত বুলাতে থাকে। মেয়েটা তার কালকের শিকারী ছিল। মেয়েটার পুরো শরীরে নখের আঁচড়, দাঁতের মুড়ে ছাপ। খাদকটা এতটাই বিকৃত মস্তিষ্কের যে সে ছুরি দিয়ে মেয়েটার ব্রেস্ট কাটতে শুরু করে, তারপর বুকের উপর কেটে ছিঁড়ে ভিতরের হাড়গুলো ভেঙে কলিজাটা বের করে তা একটা প্লেটে রাখে। তারপর একটা ধারালো ছুরি দিয়ে মাথার খুলি কাটতে থাকে। পরিস্থিতি যতটা বিভৎস জঘন্য হয়ে ওঠে, খাদকটার মান খাওয়ার চাহিদা আরো তীব্র হয়ে ওঠে। মেয়েটার মাথা থেকে গড়গড় করে তাজা রক্ত বের হতে থাকে। খাদকটা জিভ দিয়ে তা চাটতে শুরু করে। পুরো শরীর নিখুঁত নিপুণ হাতে দেহ থেকে মরা মাংসগুলো খোলার পর ব্রেস্টে মাংস আর মস্তিষ্কে রাখা প্লেটটা নিয়ে চুলার কাছে যায়। লবণ মরিচ মেখে তা ফ্রাইপ্যানে রান্না করতে থাকে। পুরো রুমে পুরার গন্ধ ছড়িয়ে পড়ে। খাদক তার জিভ দিয়ে অনবরত লা গড়িয়ে পড়তে থাকে তাজা পুরা খাওয়ার চাহিদায়। মাথার মস্তিষ্কটা ফ্রাই হয়ে গেলে 1 সেকেন্ড দেরি না করে পাগলের মতো তা খেতে থাকে, যেন কয়েক কোটি বছরের হিংস্র পশু তার ক্ষুধা মিটাচ্ছে। ড্যাশ 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 ড্যাশ। প্রায় 2 ঘন্টা অতিক্রম হওয়ার পর জায়ান হঠাৎ চোখ খুলে তাকায়। পাশে একটা চিঠি রাখা। সেভ ইউর লিভার বিফোর টাচিং দি লিভার। কলিজাতে হাত দেওয়ার আগে কলিজাকে বাঁচিয়ে নাও। চলবে।